দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো হ্যাঁ স্যার। চলো তাহলে তাহলে আমরা মানে শুরু করি, কোন একটা জায়গা থেকে শুরু করতে হয়, তারপর আস্তে আস্তে তোমরা একটুখানি মানে প্রত্যেকদিন। ওহ বাবা, আবার এখন কি আসছে এতক্ষণ পরে? তোমার হ্যাঁ, যেটা বলছিলাম যে একটা জায়গা থেকে শুরুটা করি, এবারে আস্তে 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 মানে যার যেরকম রিকোয়ারমেন্ট না সবটাই আমরা করে ফেলার চেষ্টা করবো আর কি। হুম। দেখো, এবারে তুমি বুঝতেই পারছো বিভিন্ন জনদের বিভিন্ন রকমের সিলেবাস আছে। ঠিক আছে? ক্যালকাটার এক রকমের সিলেবাস, কল্যাণীর এক রকমের সিলেবাস, বিদ্যাসাগরের এক রকমের সিলেবাস, প্রেসিডেন্সির এক রকমের সিলেবাস। হুম। এবারে আমাদের ওই মানে ইন্ডিভিজুয়াল সিলেবাস গুলোকে দেখে দেখে সেইটুকু জাস্ট বললাম এরকম ভাবে না বলে, ওভারঅল সাবজেক্টটা তুমি শিখতে পারবে আর কি, সেই রকম করে ব্যাপারটা আমি জাস্ট বলে দেওয়ার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, ঠিক আছে তো? তো দেখো আমরা স্টার্টিংটা যেভাবে করি আর কি, আমি দেখো এই মানে আমি একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্স যেটা এমএসসি তে পড়বে সেটা কিন্তু বিএসসির কন্টিনিউশন হিসেবে তুমি ভাবতে পারো। বিএসসি তে যে ইউনিভার্সিটি তুমি পড়ো না কেন, অনেকটা পোর্শন কোয়ান্টাম মেকানিক্স তুমি শিখে এসেছো। এবার সেটা হয়তো ভালো করে শিখেছো কি মন্দ করে শিখেছো সেটা আলাদা কথা, কিন্তু সিলেবাসে অন্তত অনেকটা পার্ট ছিল আর কি। এবার এমএসসি শুরুতে যেটা করে যে সেইটা নিয়ে একটুখানি রিভিশন করিয়ে দেওয়ার পরে তোমার একদম মানে একটুখানি মানে একটু অ্যাডভান্স লেভেলের যে জিনিসগুলো লাগে আরকি সেইগুলোকে নিয়ে জাস্ট নরমালি কথাবার্তা বলে। আমরাও সেরকম করব। আমরা ওই শুরুর জিনিসগুলো বলবোই না প্রায়। হ্যাঁ? ওহ! দেখছো? মানে এখন কেন জয়েন করছে বাবা? আমি তো ক্লাসটা অনেক আগে বলেছিলাম। হ্যাঁ, যেটা বলছিলাম যে শুরুর জিনিসগুলো একদম উপরে, উপরে কিছুটা বলবো, কিছুটা বলবো না এরকম করে, করে আমরা মূলত যেটা করব সেটা হচ্ছে তোমার পরের পার্টটা আরকি। সেটাকে নিয়ে মূলত আমাদের আলোচনাটা চলবে আরকি। ঠিক আছে? দেখো আমরা শুরুটা করি এরকম একটা জায়গা থেকে যে, যে তোমার এই যে কোয়ান্টাম মেকানিক্সটা তুমি পড়বে, সেই কোয়ান্টাম মেকানিক্সটাকে তুমি কতগুলো ভাগে ভাগ করে পড়ো। ধরো কোয়ান্টাম মেকানিক্সের যে জিনিসগুলো নিয়ে মূলত আলোচনা করা হয়, তো সিলেবাসটাকে কতগুলো ভাগে তুমি ভাগ করো। ১ম এ হচ্ছে যেটা দেখবে যে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে মানুষ কতগুলো ঘটনা দেখেছিল যে ঘটনাগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্সে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না। তাহলে এই যে বেশ কিছু কিছু ঘটনা, যে ঘটনাগুলোকে ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না, অর্থাৎ যেখানে তোমার ক্লাসিক্যাল ফিজিক্স গুলো ফেল করছে, সেই জায়গাগুলো প্রথমে দরকার। যে সেইগুলো একটুখানি বলার দরকার, যে সেটা তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে দেখো এই ঘটনাগুলো ক্লাসিক্যাল ফিজিক্স বা ক্লাসিক্যাল মেকানিক্স এক্সপ্লেন করতে পারলো না, এর জন্য কোনো একটা নতুন ফিজিক্স বা নতুন মেকানিক্স লাগবে। তাহলে সেটা হচ্ছে বেসিক্যালি তোমার, তুমি কি সেই যদি বলো যে মানে কিছু ঘটনা যেখানে ক্লাসিক্যাল ফিজিক্স ফেল করে, মানে প্রথমে হচ্ছে সাম ফেনোমেনা হোয়ার ক্লাসিক্যাল ফিজিক্স ফেলস। আচ্ছা, তার মধ্যে তোমার ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন আছে, ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন আছে, ফটো ইলেকট্রিক এফেক্ট আছে, টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ ল্যাটিস হিট ক্যাপাসিটি আছে, অ্যাটমিক লাইন স্পেক্ট্রা আছে, তারপরে তোমার
ধরো তুমি যদি সেইভাবে দেখো, মানে অনেকটা পরে চলে যাই, তোমার ধরো স্টার্ন গার্লাক এক্সপেরিমেন্ট আছে, কম্পটন এফেক্ট আছে, ইলেকট্রন ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট আছে, ডেভিসন জার্মারের এবং স্যার জিপি থমসনের। তারপরে ধরো তোমার রামান এফেক্ট আছে। এই কতগুলো ঘটনার কথা আমি বললাম। দেখো, এই ঘটনাগুলোকে সকাল কিন্তু ক্লাসিক্যাল ফিজিক্সে ব্যাখ্যা করা সম্ভব নয়, এবং এই ঘটনাগুলো সবগুলোই দেখো বিএসসিতে কোথাও না কোথাও তুমি কোথাও ডিটেলে কোথাও তুমি আহ, অল্প করে পড়েছো। যেমন ধরো ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন, ফটোইলেকট্রিক এফেক্ট, এইগুলো তুমি তো কোয়ান্টাম মেকানিক্সের স্টার্টিং এ পড়েছো। টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ ল্যাটিস হিট ক্যাপাসিটি, সেটা কোয়ান্টাম মেকানিক্সের মধ্যেও পড়তে পারো, অথবা তুমি কারণ হিট ক্যাপাসিটি অফ সলিড যখন পড়েছো সলিড স্টেটের মধ্যে, সেখানে তুমি পড়েছো। অ্যাটমিক লাইন স্পেক্ট্রা, বোর থিওরি, সমারফেল্ড থিওরি, এগুলো তুমি পড়েছো। স্টার্নগার্লাক এক্সপেরিমেন্ট, যেখানে ইলেকট্রন স্পিনের এক্সিস্টেন্সটা প্রথম বোঝা যায় আর কি, সেটা অত ডিটেলে না হলেও অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে তুমি একটুখানি পড়েছো, নাহলে স্পিন তুমি ইন্ট্রোডিউস করতে পারবে না। কম্পটন এফেক্ট তো অবশ্যই পড়েছো। ইলেকট্রন ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট, এটা ডিটেলে না পড়লেও তোমার যখন ডিবাগলিজ ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি, অর্থাৎ ইলেকট্রনের যে ওয়েভ ক্যারেক্টার আছে সেটা নিয়ে যখন ডেমনস্ট্রেশনটা চলছে, সেখানে ইলেকট্রন ডিফ্রাকশন এক্সপেরিমেন্টের নামটা শুনেছো, স্যার জিপি থমসন, ডেভিসন এবং জার্মান 1927-এ ইলেকট্রন ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট করে 1937-এ তারা নোবেল পেয়েছিলেন এটা। আর রামান এফেক্ট রামান স্পেকট্রোস্কোপির কন্টেক্সটে পড়েছো। তাহলে এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো দেখো তোমার হিস্টোরিক্যাল, মানে মানে কিছু ঘটনা যেখানে ক্লাসিক্যাল ফিজিক্স ফেল করে, এবং যেকোনো কোয়ান্টাম মেকানিক্সের কোর্স তোমার দেখবে এই ঘটনাগুলো দিয়ে স্টার্ট হয়। এবার এই ঘটনাগুলো সবগুলোই যে তোমাকে শুরুতে পড়িয়ে দেওয়া হয় সেরকম নয়, হয়তো কিছু পড়া হয় কিছু পড়া হয় না। ধর রামান এফেক্টে হয়তো কোয়ান্টাম মেকানিক্সের কোর্সের মধ্যে প্রথম দিকে থাকে না, যখন স্পেকট্রোস্কোপি পড়া হয় তখন রামান এফেক্ট বা রামান স্পেকট্রোস্কোপি এই জিনিসটা নিয়ে আলোচনা হয়। আর বাকিগুলো দেখবে কোথাও না কোথাও তোমার মোটামুটি ভাবে আছে। সেখানে এই ঘটনাগুলো তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে দেখো এইগুলোকে কিন্তু, এর অন্তত সমস্ত ফেনোমেনন গুলোকে, মানে এই ফেনোমেনন সমস্ত অবজারভেশনস গুলোকে সকাল ক্লাসিক্যালি ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না। এটা আচ্ছা, তারপরে এইখান থেকে যেটা নেক্সট যে জিনিসটা তোমার ইম্পর্টেন্ট এটার পরই, যে যখন তুমি বুঝলে যে সবকিছু সকাল ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না, তখন বিভিন্ন সময়ে মানুষ তোমার ওই কি বলে যে তোমার বিভিন্ন রকম ভাবে এই ঘটনাগুলিকে এক্সপ্লেন করার চেষ্টা করছিলেন। এক্সপ্লেন করতে গিয়ে প্রথমে একদম কোয়ান্টাম মেকানিক্সটা তো একদম প্রথমেই ডেভেলপ করেনি। এই মোটামুটি ভাবে দেখবে 1912 থেকে বা 1913 থেকে বলা ভালো, 1913 থেকে এই 1916 এই সময়ের মধ্যে মূলত যেটা হলো সেটা হচ্ছে ওল্ড কোয়ান্টাম থিওরি। ওল্ড কোয়ান্টাম থিওরি যেটা বেসিক্যালি বেসড অন তোমার, এর মধ্যে তোমার বোর থিওরি থাকছে, উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলটা থাকছে, সেইখান থেকে হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের জন্য তোমার সমারফিল্ড থিওরি ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলটা হচ্ছে একটা মানে বেসিক প্রিন্সিপাল আর কি, যা দিয়ে শুধুমাত্র হাইড্রোজেন অ্যাটম প্রবলেম নয়, অনেক সকল পিরিয়ডিক প্রবলেমকে সলভ করতে পারা সম্ভব। উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল আর কি। এই যে পার্টটা মানে বোর থিওরিটা মোটামুটি ভাবে পড়া হয়, কিন্তু উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলটা অ্যাজ এ হোল ডিটেলে এই পড়াটা হয় না। আবার হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের জন্য সমারফিল্ড থিওরি আবার কিছুটা তোমার পড়া হয় আর কি। ঠিক আছে? তাহলে এই যে জায়গাটা, এটা হচ্ছে ওল্ড কোয়ান্টাম থিওরি। কিন্তু দেখা গেল যে ওল্ড কোয়ান্টাম থিওরি দিয়ে কিছু ঘটনা নিশ্চয়ই এক্সপ্লেন করতে পারা যাচ্ছে, কিন্তু সবটা এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না। তারপরে দুটো ভীষণ ইম্পর্টেন্ট জিনিস এলো, সেটা হচ্ছে এই আপ টু কম্পটন এফেক্ট পর্যন্ত অনেক এক্সপেরিমেন্টাল অবজারভেশন দেখতে পাওয়া গেল। সেখানে তোমার মূলত কম্পটন এফেক্ট এবং ফটোইলেকট্রিক এফেক্ট, লাইটের যে ডুয়েল ক্যারেক্টার আছে, লাইট যেটাকে এতদিন মানুষ ওয়েভ হিসেবে জানতো, তার যে পার্টিকেলের ক্যারেক্টার আছে সেটা বোঝা গেল। সেই পার্টিকেলগুলোকে ফোটনস বলা হয়। নামটা যদিও সেই সময় দেওয়া হয়, নামটা 1926 সালে স্যার গিলবার্ট নিউটন লুইস এই ফোটন নামটা দিয়েছিলেন। এবারে সেখানে তোমার লাইটের যে পার্টিকেল অ্যাসপেক্টটা আছে, ঠিক একই রকম ভাবে 1924-এ যে তোমার আহ, আহ, তোমার যে
পার্টিকেলের ওয়েভ অ্যাসপেক্ট আছে সেইটা অ্যাকচুয়ালি মানে নিউ কোয়ান্টাম মেকানিক্স ডেভেলপমেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট। যে পার্টিকেলের যে ওয়েভ কালেক্টর আছে বা ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি এটা অ্যাকচুয়ালি ভীষণ ক্রুশিয়াল রোল প্লে করছে কোয়ান্টাম মেকানিক্সের ডেভেলপমেন্টের জন্য। সেই জন্য এইটা ভীষণ দরকার। 1924 এ ডিবগলি ডিবগলি তার ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, এই ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি এই পার্টটা কিন্তু তোমার ডিটেলে একটু জানতে হবে আর কি। এটা তুমি অলরেডি পড়েছো কিছুটা, কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের ডেভেলপমেন্টের জন্য এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর তারপরেরটা তো আরো ইম্পর্টেন্ট, যে যখনই তোমার পার্টিকেলের ওয়েভ ক্যারেক্টারকে তুমি পেয়ে যাবে বা ওয়েভের পার্টিকেলের ক্যারেক্টার তুমি পেয়ে যাবে, তখন হাইসেনবার্গের হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, এটা তাহলে এটা হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হয়। আচ্ছা, তারপরে চলে এলো তোমার 1926 এ তোমার শ্রোডিঞ্জার ইকুয়েশন। তো এই যে পরপর 24, 25, 26 এই তিনটে ইয়ারে তোমার এই তিনটে ডেভেলপমেন্ট বেশ ডিটেলে পড়ার দরকার। মানে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট তুমি পড়েছো, ওল্ড কোয়ান্টাম থিওরি পার্টিকুলারলি এই যে জিনিসটা, এই জিনিসটা তুমি হয়তো না পড়ে থাকতে পারো। উইলসন সমারফিল্ড কোয়ান্টিফিকেশন রুল অ্যাজ এ হলে হয়তো তুমি পড়োনি। আচ্ছা, এখানে ডিবাগলি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল এবং শ্রোডিঞ্জার ইকুয়েশন, এই তিনটে তুমি সার্টেনলি পড়েছো এটা। কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের ডেভেলপমেন্টের জন্য কিন্তু এই পরপর করে ডিবাগলি মানে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, তার উপরে বেস করে আনসার্টেনটি প্রিন্সিপাল, এবং আনসার্টেনটি প্রিন্সিপালটাই অ্যাকচুয়ালি কোয়ান্টাম মেকানিক্সের মূল ব্যাপার। মানে কোয়ান্টাম ওয়ার্ল্ড বা সাব অ্যাটমিক বা মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডে যাকে যে স্ট্রেঞ্জ বিহেভিয়ার বা অ্যাবনর্মাল বিহেভিয়ার, সেই অ্যাবনর্মাল বিহেভিয়ার গুলো কিন্তু আসছে মূলত হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালের জন্য। সেই জন্য শ্রোডিঞ্জার ইকুয়েশনের মধ্যে কিন্তু তোমার এটা থাকবেই। ঠিক আছে, শ্রোডিঞ্জার ইকুয়েশনের মধ্যে আনসার্টেনটি প্রিন্সিপালটা কিন্তু তোমার ঢুকে বসে আছে। এইটা এটা একটা ইম্পর্টেন্ট জায়গা, তোমাকে মাথায় রাখতে হবে। তার মানে এই শ্রোডিঞ্জার ইকুয়েশনের থ্রু দিয়ে তোমার চলে এলো কি কোয়ান্টাম মেকানিক্স। তাহলে এই যে এই পর্যন্ত করে দেওয়ার পরে নেক্সট তোমায় চলে আসতে হচ্ছে যেটা তোমার কোয়ান্টাম মেকানিক্সটা। কোয়ান্টাম মেকানিক্স, আচ্ছা এই কোয়ান্টাম মেকানিক্স সেকেন্ড স্টেজে, মানে আমি স্টেজগুলো তিনটে স্টেজে ভাগ করছি। এটা যে ফার্স্ট পার্ট, এটা যে পার্ট ওয়ানে আর কি হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট গুলোকে বলা হলো। তারপরে সেটাকে এক্সপ্লেন করার চেষ্টা করা হলো। সেটা হচ্ছে ওল্ড কোয়ান্টাম থিওরি দিয়ে, যেখানে বোর থিওরি থাকছে, সমারফিল্ড থিওরি থাকছে, উইলসন সমারফিল্ড কোয়ান্টিফিকেশন রুল আসছে। তা দিয়ে সবটা বোঝা গেল না, কারণ বোর থিওরি বা সমারফিল্ড থিওরিতে সেখানে তোমার ওই ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি বা তোমার ধরো হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল এইসবগুলো ছিল না। তবে ডিবগলি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, সেইগুলোর উপরে বেস করে শ্রোডিঞ্জার ইকুয়েশন এই পর্যন্ত কনস্ট্রাক্টেড হলো। তারপরে বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্সটা ডেভেলপ করলো। সেই কোয়ান্টাম মেকানিক্স ডেভেলপসের মধ্যে তোমার অপারেটর অ্যালজেব্রাটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করলো। অপারেটর অ্যালজেব্রা, আর তার সাথে যেটা দরকার সেটা হচ্ছে তোমার পস্টুলেটস গুলো, পস্টুলেটস অফ কোয়ান্টাম মেকানিক্স। মানে কোয়ান্টাম মেকানিক্স একটা সাবজেক্ট, যে সাবজেক্টটা কিন্তু 5টা পস্টুলেটের উপরে বেস করে আর কি। ঠিক আছে, সেখানে মানে কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে অপারেটর অ্যালজেব্রাটা খুব ইম্পর্টেন্ট, এবং সেখান থেকে যে পস্টুলেট গুলো আছে সেগুলোকে তোমার ইম্পর্টেন্ট। তাহলে এখানে কি এটা তুমি দেখবে এই অপারেটর নিয়ে আলোচনা হবে। মানে এখানে সরি, তার আগে মানে এইখানে যেটা নিয়ে আলোচনা হবে দেবে পস্টুলেট ওয়ানে তোমার বেসিক্যালি তোমার, আমি এগুলো সব পরপর করে বলবো। এখানে ওয়েভ ফাংশন, সেই নিয়ে অনেক কিছু আলোচনা আর কি। ওয়েভ ফাংশন থেকে তোমার ধরো নরমালাইজেশন, আচ্ছা সরি, তার আগে বলিনি। আচ্ছা, এই ডিটেলিং গুলো তুমি পরে আসছি, ছাড়ো। ওয়েভ ফাংশন নিয়ে আলোচনা আছে, সেই ওয়েভ ফাংশন নিয়ে আলোচনার মধ্যে অবশ্যই তোমার ধরো অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া অফ ওয়েভ ফাংশন, তার ফিজিক্যাল সিগনিফিকেন্স, তার নরমালাইজেশন, তার অর্থোগোনালিটি, তার অর্থ নরমালাইজেশন, তার ডিজেনারেসি, নাম্বার অফ নোডস ইত্যাদি ইত্যাদি আর কি। আচ্ছা, এবারে তারপরে অপারেটরস নিয়ে আলোচনা হবে। অপারেটরস
তোমার সরি অপারেটরস নিয়ে আলোচনা হবে। এই অপারেটর গুলো হচ্ছে তোমার লিনিয়ার হতে হবে, হারমিশন হতে হবে, অপারেটরের কমিউটেশন রিলেশন, কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর কি করে পেতে হয় কোন একটা ক্লাসিক্যাল অবজারভেবল এর সেইগুলো তোমার দরকার পড়ছে এগুলো। আচ্ছা, তার সাথে হচ্ছে তোমার তোমার এই মানে ওয়েভ ফাংশন এবং অপারেটর এইগুলো অ্যাকচুয়ালি ইম্পোর্টেন্ট। সেখানে আইগেন ভ্যালু ইকুয়েশন হ্যানা-ত্যানা এই সব জিনিসপত্রগুলো আসবে। এভারেজ ভ্যালু আসবে। এইসব জিনিসপত্রগুলো তোমার পর ঘুরে ফিরে আসবে। প্রচুর থিওরেমস আছে এখানে। হ্যাঁ? মানে পস্টুলেট যখন নিয়ে আলোচনা করব প্রচুর থিওরেম ভীষণ ইম্পোর্টেন্ট কিছু থিওরেমস আছে সেটাকে তোমার দেখতে হবে। টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন সেটা তোমার দরকার। যেখান থেকে তোমার ধর এরেনফেস ইকুয়েশন অফ মোশন হ্যানা-ত্যানা এই রিলেটেড সব প্রচুর জায়গা আছে যেগুলোকে তোমাকে আলোচনা করতে হবে। মানে কোয়ান্টাম মেকানিক্স পার্টটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ভীষণ ইম্পোর্টেন্ট একটা জায়গা যেটাকে পড়তে হবে। তাছাড়া রিপ্রেজেন্টেশন অফ কোয়ান্টাম মেকানিক্স আছে মানে শ্রোডিঞ্জার ইকুয়েশনটাই জাস্ট আল্টিমেট নয়। তোমার ব্রাকেট নোটেশনটাকে শিখে নিতে হবে। হ্যাঁ? হাইসেনবার্গ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন গুলোকে শিখে নিতে হবে ইত্যাদি, ইত্যাদি আরকি। মানে এই যে জায়গাটা আমি ডিটেইলে আর বলছি না। কারণ এই জায়গাটা আমরা ডিটেইলে পড়াবো আরকি। হ্যাঁ? এইটা একটা ব্যাপার। আচ্ছা তারপরে যেটা তোমার থাকছে যে তোমার কিছু সিম্পল অ্যাপ্লিকেশন। সিম্পল অ্যাপ্লিকেশন সিম্পল অ্যাপ্লিকেশন এর মধ্যে তোমার এই পার্টিকেল ইন এ বক্স প্রবলেম আলোচনা করে লোকে। সিম্পল হারমোনিক অসিলেটর আলোচনা করে। রিজিড রোটার প্রবলেম আলোচনা করে। আর হাইড্রোজেন অ্যাটম প্রবলেম আলোচনা করে। তাহলে এই ৩ টে এই ৪ টে প্রবলেম সবাই অ্যাটলিস্ট করে। পার্টিকেল ইন এ বক্স প্রবলেম, এসএইচ এর প্রবলেম, রিজিড রোটার প্রবলেম, হাইড্রোজেন অ্যাটম প্রবলেম। দেখবে এগুলো তোমাদের নরমাল সিলেবাসের মধ্যে তোমার থাকে এটা। তাহলে এটা হচ্ছে সিম্পল অ্যাপ্লিকেশন এর মধ্যে পড়ছে। আর তারপরে যখন তোমার ধরো দেখবে যে মানে অনেক কিছুই দেখবে যে হয়তো তোমার ওই এক্সাক্টলি সলভ করে তুমি করতে পারছো না। হ্যাঁ? সিম্পল অ্যাপ্লিকেশন গুলো মানে যেখানে এক্সাক্ট সলিউশন অফ দ্য শ্রোডিঞ্জার ইকুয়েশন এভেইলেবল। আর যখন তুমি সেগুলো পারবে না তখন দেখবে এই কিছু অ্যাপ্রক্সিমেট মেথডস আছে। এই অ্যাপ্রক্সিমেট মেথডস গুলোকে নিয়ে ভাবতে হয়। অ্যাপ্রক্সিমেট মেথড সেই অ্যাপ্রক্সিমেট মেথডস এর মধ্যে তোমার সার্টেনলি তোমার ভেরিয়েশন প্রিন্সিপল পারটারবেশন থিওরি এইগুলো তোমার আছে আরকি। হুম? এগুলো কোনটা সেমিস্টার 1 আছে, কোনটা সেমিস্টার 2 তে আছে। মানে মোটামুটিভাবে কোয়ান্টাম মেকানিক্সটা দেখবে সবাই যদি একটা সেমিস্টারে শেষ ইউজুয়ালি হয় না। ২ টো সেমিস্টার জুড়ে হয়। ২ টো সেমিস্টারে এছাড়া এখানে তোমার দেখবে মানে এই যে ভেরিয়েশন প্রিন্সিপাল পারটারবেশন থিওরি জানলেই হয়। আবার অনেকদের ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাসে ডব্লিউকেবি অ্যাপ্রক্সিমেশন টা এখানে আছে। হ্যাঁ? এখানে WKB অ্যাপ্রক্সিমেশন পার্টটা এখানে ঢোকানো আছে। WKB অ্যাপ্রক্সিমেশন এখন যদিও আর কেউ পড়ে না। কিন্তু ঠিক আছে মানে কিছু অ্যাপ্রক্সিমেট মেথড মূলত আছে আরকি। তাহলে এই টোটাল জিনিসটা তোমাদের পড়তে হবে। মানে অ্যাকচুয়ালি এতে। এবারে যখন এমএসসি স্পেশাল এ তুমি পড়বে, ফিজিক্যাল স্পেশাল যদি তুমি নাও, এই অ্যাপ্রক্সিমেট মেথড গুলো যে ডিটেইল এ আছে তার সঙ্গে আরো কিছু জিনিসপত্র থাকে। অ্যাকচুয়ালি কোয়ান্টাম কেমিস্ট্রি এটা। মানে কম্পিউটারের সাহায্য নিয়ে তুমি কেমন করে রিয়াল প্রবলেম এ কোয়ান্টাম মেকানিক্স টাকে ব্যবহার করবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এই হচ্ছে ওভারঅল একটা কোয়ান্টাম মেকানিক্স এর কোর্স দিতে গেলে তোমাকে কোন পার্ট গুলোকে নিয়ে আলোচনা করতে হয় এবং আমি দেখেছি যে এই পুরো কোর্সটাকে দিতে গেলে তোমার খুব কম করে হলেও ৫০ টা ২ ঘন্টার লেকচার লাগে। মানে অন্ততপক্ষে মানে ওভারঅল একটা আইডিয়া দিতে গেলেও কিন্তু ৫০ টা ২ ঘন্টার লেকচার তোমার লাগে। আচ্ছা আমাদের এই সেমিস্টারের জন্য আমরা এট মোস্ট যেটা করতে পারি ১০ টা ২ ঘন্টার ক্লাস দিতে পারি কোয়ান্টাম মেকানিক্স এর জন্য। কারণ আমি কিন্তু সপ্তাহে ধরো ২ দিন করেও পড়াই। হ্যাঁ, তাহলে তুমি ধরো অ্যারাউন্ড ধরো ৩ টে ৪ টে ইউনিট তোমাকে করতেই হবে। ৩ টে ৪ টে ইউনিট করলে সপ্তাহে ২ দিন করে পারলে ৮ টা ৯ টা করে ডেট। মানে একেকটা মাসে একেকটা জিনিস শেষ করে দিতে হবে এরকম একটা আইডিয়া রাখতে হবে। হয়তো আমি ঠিক আছে প্যারালাল ২ টো জিনিস করলাম। কিন্তু সপ্তাহে ২ দিনের বেশি সময় দেওয়া তো এখন একটু অসুবিধে। হ্যাঁ, সেখানে আমার কোয়ান্টাম মেকানিক্স এ সে যাই হোক একটা মোটামুটি চলে যাওয়ার মতো জায়গায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমার কাছে এট মোস্ট তোমার ওই ১০ টার মতো লেকচার আছে আরকি, হ্যাঁ? সেইখানে আমাকে জাস্ট এটাতেই একটা ওভারঅল একটা মোটামুটি জায়গায় তোমাকে পৌঁছে দিতে হবে। আর পরের সেমিস্টারেও কোয়ান্টাম মেকানিক্স থাকবে। দেখবে অ্যাপ্রক্সিমেট মেথড গুলো এই সেমিস্টারে মেক্সিমাম দের ক্ষেত্রেই নেয় বা ইভেন যে অ্যাপ্লিকেশন গুলোর কথা বলছি টোটাল অ্যাপ্লিকেশন গুলোও দেখবে হয়তো অনেকেরই এই সেমিস্টারের মধ্যে নেয়। হয়তো এই সেমিস্টারে কিছুটা পরের সেমিস্টারে কিছুটা করে আর আমি ওই যেটা হচ্ছে তোমাদের যদি বিএসসি তে অনেক কিছু শেখা আছে, হ্যাঁ? আমি বিএসসির সাথে কিছু ক্লাসের লিঙ্ক তোমাদের দিয়ে দেব। ধরো পার্টিকুলার ইন আ বক্স, সিম্পল হারমোনিক অসিলেটর, রিজিড রটার, হাইড্রোজেন অ্যাটম প্রবলেম এইগুলো হয়তো বিএসসির শেষের দিকে তুমি পড়েছিলে। এই জায়গাগুলো তুমি এখন বুঝতে পারবে। ঠিক আছে? হয়তো এই ক্লাসের লিঙ্ক গুলো তোমাদের দিয়ে দেব। সেই ক্লাসগুলো যদি সময় ফাঁকা থাকে তো ডিরেক্টলি করলে, ডিরেক্ট যদি না করো তার করেসপন্ডিং ভিডিওটা আমি দিয়ে দেব। দিয়ে দেখবে তোমার ওভারঅল জিনিসটা অ্যাকচুয়ালি তোমার হয়ে যাবে।
ঠিক আছে? আর এদিকে ধরো এই হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট থেকে জায়গাটা যদি তোমার বিএসসি তে অলরেডি তুমি পড়ে দেখেছো। যদি তুমি দেখো যে তোমার বিএসসি তে কিছু একটা ঘাটতি-টাটতি রয়ে গেছে তাহলে বলবে। তাহলে তার করেসপন্ডিং ভিডিও বা পিডিএফ দিয়ে ব্যাপারটাকে ম্যানেজ করে দিতে হবে। তাহলে আমরা মোটামুটিভাবে একটা যে জায়গাটা অ্যাকচুয়ালি আমাদের খুব দরকার সেটা হচ্ছে এই যে কোয়ান্টাম মেকানিক্স টাকে টার্গেট করব। সেই মেকানিক্স টায় আসতে গেলে তার আগে কিছু কথাবার্তা বলতে হবে। আর তারপরেও কিছু কথাবার্তা বলতে হবে। তাহলে এইটা আমাদের মোটামুটি হবে টার্গেট। এইটা করলেই দেখবে এইখানে এই মানে অনেক কিছু বলবো আমি। মানে ধরো কথা বলছি যে আমি হয়তো একটা ওয়েব ফাংশন তার নরমালাইজেশন নিয়ে কথাবার্তা বলছি। তাহলে নরমালাইজেশন এর জন্যে আমি যে এক্সাম্পল টা চুজ করলাম দেখা গেল সেই এক্সাম্পল টা পার্টিকুলার বক্সের প্রবলেম, পার্টিকুলার বক্সের ওয়েব ফাংশন বা সিম্পল হারমোনিক অসিলেটর এর প্রবলেম ইত্যাদি আরকি। বা একটা অ্যাকসেপ্টেবল ওয়েব ফাংশন নিয়ে কথাবার্তা বলছি। যে অ্যাকসেপ্টেবল ওয়েব ফাংশন গুলো হচ্ছে এই যে ওয়েব ফাংশন মানে যে সিম্পল সিস্টেম গুলো বলা আছে তার ওয়েব ফাংশন গুলো। ঠিক আছে? এগুলো। বা যে থিওরেম গুলো বলছে সেই থিওরেম গুলো যে অ্যাকচুয়ালি তোমার কিভাবে ইউজড হচ্ছে আরকি, হ্যাঁ? বা এপ্লাইড হচ্ছে সেটাকে দেখাতে গেলে আমি হয়তো সিম্পল অ্যাপ্লিকেশন এ কিছু তোমার এক্সাম্পল চুজ করে সেগুলোকে তোমার দেখালাম। সেই মতো করে আমি যদি এই কোয়ান্টাম মেকানিক্স পার্টটাকে টার্গেট করে এগোই তাহলে দেখবে এইটার আশেপাশে অনেক কিছুই আছে আরকি। তাতে ওভারঅল জিনিসটা কিন্তু তোমার হয়ে যাবে। ঠিক আছে? এটা। এবারে বলো যে আমি মূলত এই ১ম মানে এই যে জিনিসগুলো আলোচনা করেছি এগুলোর মধ্যে কোন জায়গাগুলো তোমার একদমই তুমি জানো না বা তোমার টাচ নেই বলে মনে হচ্ছে? বলো। সেটা আমরা একটু হয় তাহলে ১ম এ বলে নেব। আর আমি এইগুলোর তোমার করেসপন্ডিং পিডিএফ ভিডিও দিয়ে দেবো, হ্যাঁ? এই হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট একেকটা ধরো ব্যাক বডি রেডিয়েশন এর ২-৩ টে ক্লাস হয়তো নেয়া হয়েছে। ফটোইলেকট্রিক ইফেক্ট ১ দিন, হিট ক্যাপাসিটি অফ সলিড, অ্যাটমিক লাইন স্পেক্ট্রা, টার্ন গ্যালাক্টিক এক্সপেরিমেন্ট, কম্পটন ইফেক্ট, ইলেকট্রন ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট, রামান ইফেক্ট প্রত্যেকের কিছু ভিডিও-টিডিও আছে সেগুলোতে দিয়ে দেবো। দিয়ে কিছুটা তোমার ম্যানেজ হয়ে যাবে। বলো। ঠিক আছে? হ্যালো শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ। হ্যাঁ স্যার, শোনা হুম। যাচ্ছে। আর কারো কিছু মন্তব্য আছে বলো। কারো যদি কিছু কথা বলার থাকে বলো। স্যার, উইলসন সোমারফিল্ড থিওরি যেটা স্যার বোর থিওরির পর আপনি বললেন, হ্যাঁ, ওইটা স্যার একটু বলে দিলে ভালো হতো স্যার। হুম। ঠিক আছে বলবো এটা। হুম। ওটা খুব ডিটেলও বলার জায়গা আছে, উপরও একটা বলার জায়গা আছে। ধরো ১ম এ আমরা এই জায়গাটাই না হয় একটুখানি ১ম এ বলে নিচ্ছি যে উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল। একদম আমি মানে একদম উপরে জিনিসটাকে বলে দিচ্ছি। আর আমাদের বইটা একটু কিনে নেবে, হ্যাঁ? বইয়ে ডিটেইলিংটা আছে। ডিটেইলস ডিসকাশনস গুলো আছে। হ্যাঁ? মানে আমাদের যেটা মানে ফিজিক্যাল কেমিস্ট্রি কনসেপ্ট অ্যান্ড মডেলের ভলিউম 4 টাও তুমি বলতে পারো অথবা শুধু কোয়ান্টাম মেকানিক্স এর হেডিং এ বইটা আছে সেটা আরকি। হ্যাঁ? টেকনোওয়াল পাবলিকেশন ওই বইটা কোয়ান্টাম মেকানিক্স এর জন্য ওই বইটা ফলো করো তাহলে আর অন্য কোনো বই তোমার ফলো করার দরকার পড়বে না। হ্যাঁ? তুমি ওই স্যার, বইটা বুকটার নাম একটু স্যার একটু বলে দেবেন স্যার হুম, গ্রুপে। হ্যাঁ, এটা তোমার এই তো মানে মানে তুমি ২ রকম নামে বইটা পাবে। একটা হচ্ছে জাস্ট সিম্পলি কোয়ান্টাম মেকানিক্স এখানে কনসেপ্টস অ্যান্ড অ্যাপ্লিকেশন। হ্যাঁ? এটা টেকনোওয়াল পাবলিকেশন। হুম, এটা। এটা আমাদের লেখা। হুম, আমার নাম বললেই হবে। অ্যাকচুয়ালি বইগুলোর অথর হচ্ছে ৩ জন। ঠিক আছে স্যার। এইটা। আর এইটা একই মানে একটা কিনলে আরেকটা কিন্তু কিনবে না। আরেকটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি
কনসেপ্ট অ্যান্ড মডেলস, হ্যাঁ, তার ভলিউম 4, যে ভলিউম 4 এর মধ্যে তোমার আছে কোয়ান্টাম মেকানিক্স, কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন। দুটো একই লেখা, একটা ওই মানে একটা বুক সিরিজের মধ্যে একটা আছে, আর একটা হচ্ছে তোমার ওই ফিজিক্সের লোকেরা যারা তো টোটাল সিরিজটা কিনবে না, এখানে এভাবে বলা আছে। এটা এটা আছে, এটা ওই একই রকম। স্যার ওটা ভলিউম 4 হবে। হ্যাঁ, ভলিউম 4ই তো বললাম। ও আচ্ছা, ভলিউম 4 বাই পিজি ওই টেকনোওয়ার্ল্ড। হ্যাঁ, এই দুটোর মধ্যে যে কোনো একটা, মানে দুটো একই বই, যে কোনো একটা তুমি অবশ্যই জোগাড় করে নাও। হ্যাঁ, আচ্ছা চলো আমরা তাহলে শুরুটাকে করি। দেখো, দাঁড়াও, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। আচ্ছা, দেখো, এই উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলটাকে আসতে গেলে তার আগে বোর থিওরিটা তোমাদের সবাই জানা আছে, ঠিক আছে? আচ্ছা, বোর থিওরিটা একটুখানি প্রথমে খেয়াল করো। বোরের যে কোয়ান্টাইজেশন রুলটা, মানে বোর থিওরি মানে বেসিক্যালি বোরের যে কোয়ান্টাইজেশন রুলটা, এটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। এখানে তো উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল, তার আগে তোমার বোর কোয়ান্টাইজেশন রুলটা কি ছিল? রুল স্যার অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ইন্টিগ্রাল মাল্টিপল অফ h বাই 2 পাই, ওইটা স্যার? ওইটা, হ্যাঁ, একদমই তাই। ব্যাপারটা হচ্ছে, mvr ইকুয়াল টু nh বাই 2 পাই স্যার। হ্যাঁ, একদমই তাই। ধরো এই তোমার একটা হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক সিস্টেম নিয়ে আলোচনা হয়েছিল। এইখানে হচ্ছে তোমার ধরো নিউক্লিয়াস আছে, একটা ইলেকট্রন সে বেসিক্যালি ঘুরছে, এটা। তাহলে এই কোয়ান্টিফিকেশন রুলটা এখানে অ্যাপ্লাই করা হয়েছিল ফর হাইড্রোজেন অ্যাটম অর হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন আয়নের জন্য ব্যবহার করা হয়েছিল। প্রথম কথা বলা হচ্ছে যে এই যে অরবিটস গুলো, সেটা হচ্ছে যে অরবিটস আর সার্কুলার উইথ এ স্পেসিফিক রেডিয়াস such that angular momentum L যেটা হচ্ছে mvr, সেটা হচ্ছে n ইন্টু h ওভার 2 পাই। মানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যে কোনো অরবিটে ঘুরবে না, প্রথম কথা সার্কুলার অরবিটে ঘুরবে তিনি বললেন, এবং নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ঘুরবে, যাতে করে হচ্ছে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম h ওভার 2 পাই ইন্টিগ্রাল মাল্টিপল হয় উইথ n এর ভ্যালু 1 2 3 ডট 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 ডট। এইটা হলো তোমার বোরস কোয়ান্টাইজেশন রুল। আচ্ছা, আচ্ছা, এবারে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এই যে তুমি এই জিনিসটাকে এই রকম করে ভাবতে পারো, সেটা হচ্ছে এই যে দু রকম করে। একটা হচ্ছে ধরো l ইন্টু 2 পাই, এটাকে তুমি যেটা বলতে পারো n ইন্টু এইচ, এইভাবে বলতে পারো, অথবা তুমি এটা বলতে পারো mv ইন্টু 2 পাই আর, সেটা হচ্ছে n ইন্টু এইচ, এরকম ভাবে ইকুয়েশনটাকে লিখতে পারছো। দেখো এখানে যদি l এর সঙ্গে 2 পাই গুণ করে দেয়, l ইন্টু 2 পাই হচ্ছে n ইন্টু এইচ, অথবা mvr ইন্টু 2 পাই, সেটা হচ্ছে তোমার mv ইন্টু 2 পাই আর, সেটা হচ্ছে তোমার n ইন্টু এইচ। আচ্ছা, তবে এবারে দেখো যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে এই যে হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইট ওয়ান ইলেকট্রন আয়ন, সেটা কিন্তু সেন্ট্রাল ফোর্স প্রবলেম, অ্যাঙ্গুলার মোমেন্টাম একটা কনস্ট্যান্ট। তাহলে তুমি জাস্ট এটাকে এল সাইক্লিক ইন্টিগ্রাল ধরো ডি ফাই যদি বলো, মানে এই যে অ্যাঙ্গেলটা ঘুরছে
সেই অ্যাঙ্গেলগুলোকে যদি তুমি ফাই দিয়ে এক্সপ্রেস করো, তাহলে পুরোটা ঘোরার জন্যে যতখানি অ্যাঙ্গেল কভার করা হচ্ছে সেটাকে 2 পাই, সেটাকে তুমি সাইড থেকে এটাকে ডি ফাই লেখো, সেটাকে n ইনটু এইচ এইটা। অর তুমি এটাকে লিখতে পারো, ধরো টোটাল সাইক্লিক ইন্টিগ্রাল n ইনটু ডি ফাই, সেটা হচ্ছে n ইনটু এইচ। এটা কেন লিখতে পারলে? কারণ হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেম উইথ সেন্ট্রাল ফোর্স প্রবলেম, সেন্ট্রাল ফোর্স প্রবলেমের ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ এ কনস্ট্যান্ট অফ মোশন। তার মানে এটা কেন না, যেহেতু অ্যাজ ওয়ান ইলেকট্রন অ্যাটম অর আয়ন্স is a central force problem angular momentum is a constant of motion। মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম একটা কনস্ট্যান্ট বলে তাকে ইন্টিগ্রেশনের বাইরে রাখলে নাকি ভেতরে রাখলে কিছু এসে গেল না। আচ্ছা, অথবা তুমি এইটাকে লিখতে পারো, দেখো এম ভিটা তো হচ্ছে লিনিয়ার মোমেন্টাম এইটা, আর 2 পাই আরটাকে তুমি জাস্ট সাইক্লিক ইন্টিগ্রাল অফ, ধরো এরকম একটা লিখলে ডি কিউ, এইরকম লিখলে সেটা হচ্ছে এন ইন্টু এইচ, যেখানে কিউটা হচ্ছে একটা জেনারেলাইজ পজিশন কোঅর্ডিনেট, কিউটা হচ্ছে তোমার পজিশন কোঅর্ডিনেট, এটা পজিশন কোঅর্ডিনেট রিপ্রেজেন্ট করছে। তাহলে তোমার যখন তোমার একটা সার্কুলার অরবিটে, যে সার্কুলার অরবিটের রেডিয়াসটা হচ্ছে তোমার আর, তাহলে এই পুরোটা ঘুরলে, এই যে ধরো এই যে পুরোটা ঘুরলে তাহলে কতখানি পাথ কভার করা হয়? বেসিক্যালি 2 পাই আর পাথ কভার করা হয়। তাহলে পি ইন্টু সাইক্লিক ডিকিউ ইকুয়াল টু এন ইন্টু এইচ। আর এবার তুমি যদি ভেক্টর হিসেবে না ধরো, যদি স্কেলার হিসেবে দেখো, তাহলে এই পার্টিকুলার কেসেও যেহেতু মাসটা নন রিলেটিভিস্টিক মা, আর কয়েকটা নির্দিষ্ট অরবিটে ভেলোসিটির যে ম্যাগনিটিউডটা কনস্ট্যান্ট থাকে, তুমি এটাকে সাইক্লিক ইন্টিগ্রাল অফ পি ডিকিউ, সেটাকে তুমি এন ইন্টু এইচ এইরকম ভাবে লিখতে পারছো, যেখানে তোমার ওই এন এর ভ্যালুটা আবার সেই 1 2 3 ডট 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 ডট, মানে এখানেও এন এর ভ্যালুটা হচ্ছে তোমার 1 2 3 ডট 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 ডট, এখানেও কিন্তু এন এর ভ্যালুটা হচ্ছে 1 2 3 ডট 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 ডট। এটাকেও এই পিটাকে ইন্টিগ্রেশনের ভেতরে রাখো বাইরে রাখো সমান, কারণ মানে মোমেন্টামটা সেটা মাস ইন্টু ভেলোসিটি, তার ভেক্টর হিসেবে ধরলে তার কনস্ট্যান্ট ডিরেকশনটা, রয়েছে। হ্যাঁ তার ডিরেকশনটা সবসময় পাল্টায়। মানে মোমেন্টাম বা ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি, সেটা কিন্তু পাল্টায়, কিন্তু ম্যাগনিটিউডটা পাল্টায় না, তার ডিরেকশনটা পাল্টায়। তুমি একটা নির্দিষ্ট অরবিটে যদি থাকো, তাহলে ভেলোসিটি কনস্ট্যান্ট, তুমি জানো রেডিয়াস কনস্ট্যান্ট, ভেলোসিটি কনস্ট্যান্ট, অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট, এনার্জি কনস্ট্যান্ট। এটা তুমি এটা ইন্টিগ্রেশনের বাইরে ঢোকালে তোমার কিচ্ছু এসে গেল না। তার মানে এইটা আমি আরেকটা লাইন লিখে দিচ্ছি, যে ফর মানে মানে যেটা হচ্ছে যে, মানে in a circular orbit, magnitude of linear momentum is constant। হ্যাঁ, সেটা তুমি ইন্ডিকেশনের ভিতরে ঢুকিয়ে দিলে। তার মানে দেখো, তাহলে বোর থিওরি তার মধ্যেই কিন্তু এরকম একটা নেচার ছিল, ইন্টিগ্রাল সাইক্লিক এল ডি ফাই ইকুয়াল টু এন ইন্টু এইচ, সাইক্লিক ইন্টিগ্রাল পি ডি কিউ ইন্টু এন ইন্টু এইচ, এরকম কিন্তু একটা ব্যাপার ছিল। আমরা এইরকম ভাবে ব্যাপারটাকে আর দেখিনি, আমরা ব্যাপারটাকে দেখেছি এইরকম ভাবে, যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা এন ইন্টু এইচ ওভার 2 পাই। কিন্তু এটাকে যদি একটুখানি ঘুরিয়ে টুরিয়ে লেখো, তাহলে দেখো এরকম একটা ব্যাপার কিন্তু ছিল। তাহলে এবারে সেইখান থেকেই বেসিক্যালি উইলসন সমারফিল্ড এই বোর কোয়ান্টিফিকেশন রুলটাকে জেনারেলাইজ করলেন। তিনি কি বললেন? তিনি যেটা বললেন, যে মানে এবারে চলে আসছে উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলে। উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলটা হচ্ছে, এখানে যেমন যা কিছু আলোচনা করা হলো সবটাই হচ্ছে হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেমের জন্য। এটা হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেম ছাড়াও অন্য রকমের সিচুয়েশন যদি হতো, তাহলেও কিন্তু এই ধরনের একটা চেনের সম্পর্ক পাওয়া যায়। তারা কি বলছেন, যে যেটা বলছেন সেটা হচ্ছে এই, যে ফর এ ক্লোজ অ্যান্ড পিরিয়ডিক অরবিট, মানে হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেমের যে অরবিট, সেটা ক্লোজ অ্যান্ড পিরিয়ডিক। মানে ক্লোজ মানে হচ্ছে একটা সার্টেন জায়গার মধ্যেই ঘুরছে, আর পিরিয়ডিক্যালি ঘুরছে, মানে একবার ঘুরতে একটা পার্টিকুলার টাইম লাইন, প্রত্যেক ক্ষেত্রে সেটা সমান। ফর এ ক্লোজড অ্যান্ড পিরিয়ডিক অরবিট, সাইক্লিক ইন্টিগ্রাল, ধর আমি এইভাবে লিখছি, পিআই ডিকিউআই, সেটাকে লিখলাম ni ইন্টু এইচ উইথ ni ইকুয়াল টু তোমার 1
2 3 ডট 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 ডট। আচ্ছা যেখানে আচ্ছা এখানে একটা জিনিস বলি এই যে এনআইটা অ্যাকচুয়ালি কত লিখবো এটা নিয়ে কনফিউশন আছে। অ্যাকচুয়ালি তোমার বোর্ড থিওরিতে ওটা এনটা 1 থেকে স্টার্ট, কিন্তু উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলে প্রথমে ওটা 1 থেকে স্টার্ট করা হয়েছিল। পরে যখন হাইড্রোজেন হারমোনিক অসিলেটর ইত্যাদির প্রবলেম তুমি দেখবে ওটা অ্যাকচুয়ালি ওটা মডিফাইড হয়ে যদি তোমার 0 থেকে স্টার্ট করো তাহলে ব্যাপারটা মানে তাহলে কোথাও তোমাকে চেঞ্জটা করতে হবে না। সেজন্য মডিফায়ার যে উইলসন সমারফেল্ড কোয়ান্টাইজেশন রুলে মানে বোর্ড থিওরিতে এনটা কিন্তু 1 থেকে স্টার্ট। কিন্তু উইলসন সমারফেল্ড কোয়ান্টাইজেশন রুলটা মডিফাইড হয়ে এনআইটা 0 থেকে আমি স্টার্ট করব। 0 টা কিছু, কিছু ক্ষেত্রে হয়তো তোমার অ্যাকসেপ্টেবল হবে না সেটা আলাদা কথা। সেই অ্যাকসেপ্টেবল না হওয়ার পক্ষে অনেক যুক্তি-টুক্তি থাকবে। সেটা হচ্ছে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল কে ভায়োলেট করে যাবে হ্যানা-ত্যানা এই ধরনের সব লজিক-টজিক থাকবে। কিন্তু এমনিতে ওটা থেকে 0 থেকেই স্টার্ট করা যাক। আচ্ছা যেখানে এই QI টা হচ্ছে তোমার একটা জেনারেলাইজড পজিশন কোঅর্ডিনেট। এটা যেকোনো টাইপের পজিশন কোঅর্ডিনেটই হতে পারে সেটা আমি আসছি। জেনারেলাইজড পজিশন কোঅর্ডিনেট আর PI যে পার্টটা সেটা হচ্ছে তোমার জেনারেলাইজড মোমেন্টাম কোঅর্ডিনেট। আর PI টা হচ্ছে তোমার মানে জেনারেলাইজড বললে ভুল হবে। মানে এটা হচ্ছে মানে আচ্ছা আমি প্রথমে জেনারেলাইজড লিখছি। জেনারেলাইজড মোমেন্টাম কোঅর্ডিনেট কিন্তু এখানে QI এখানে PI আছে মানে QI PI হচ্ছে তাহলে হচ্ছে ক্যানোনিকাল পেয়ার। মানে এটা ইম্পর্টেন্ট যে QI and PI must be canonical or conjugate pairs। হ্যাঁ, আর ক্যানোনিকাল বা কনজুগেট পেয়ার জিনিসটা কি সেগুলো কোয়ান্টাম মেকানিক্সের কন্টেক্সট খুব ডিটেলে আমি ভালো করে আলোচনা করব। হুম, মানে জাস্ট আমি প্রথমে একটা জিনিস বলি যে ধরো যদি তুমি এই পজিশন কোঅর্ডিনেটটাকে এইরকম করে ভাবো, পজিশন কোঅর্ডিনেট আর এদিকে তুমি মোমেন্টাম কোঅর্ডিনেট নাও, এইখানে নেবে তুমি তার ক্যানোনিকাল মোমেন্টাম মানে পজিশনের ক্যানোনিকাল মোমেন্টাম বা মোমেন্টামটা আগে বললে পজিশনটা নেবে তার ক্যানোনিকাল পজিশন। মানে ব্যাপারটা জাস্ট এইভাবে এক্সাম্পল গুলো ভালো করে খেয়াল রাখো তাহলে তুমি বুঝবে। ধরো পজিশনটা যদি এক্স হয় তাহলে ক্যানোনিকাল মোমেন্টাম কিন্তু পিএক্স, মানে পিওয়াই বা পিজেড কিন্তু তোমার নেওয়া যাবে না। হ্যাঁ এইটা, বা এটাকে যদি তুমি ওয়াই ভাবো এটাকে তোমার নিতে হবে যে পিওয়াই। ঠিক আছে, এটাকে তুমি জেড ভাবো এটাকে নিতে হবে তোমার পিজেড। এটাতে আর নাও এটা তোমার পি আর, সমারফিল্ড থিওরিতে তোমার লাগবে দেখবে আর, আর হলে এটা পি আর। এটা তুমি থিটা নাও এটা তোমার পি থিটা। আচ্ছা এটাকে তুমি ফাই নাও এটা তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম এল অ্যান্ড সো অন। এবং উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলটাকে যদি তুমি দেখো তাহলে এইটার জন্য তোমাকে লিখতে হবে ইন্টিগ্রাল পিএক্স ডিএক্স, এই সাইক্লিক ইন্টিগ্রাল সেটাকে তুমি লিখলে এনএক্স ইন্টু এইচ। তারপরে ধরো সাইক্লিক ইন্টিগ্রাল অফ হয়তো পিওয়াই ডিওয়াই তুমি লিখবে এন ওয়াই ইন্টু এইচ। সাইক্লিক ইন্টিগ্রাল অফ পিজেড ডিজেড তুমি লিখলে সেটা হচ্ছে এন জেড ইন্টু এইচ। কোয়ান্টাম নাম্বার আমি কিছু সাফিক্স দিয়ে দিচ্ছি। বা এইটার ক্ষেত্রে তুমি লিখবে সাইক্লিক ইন্টিগ্রাল অফ পিআর ডিআর সেটাকে তুমি লিখলে এনআর ইন্টু এইচ। সাইক্লিক ইন্টিগ্রাল অফ পি থিটা ডি থিটা এটাকে তুমি লিখলে হচ্ছে এন থিটা ইন্টু এইচ। সাইক্লিক ইন্টিগ্রাল অফ এল ডি ফাই সেটাকে লিখলে তুমি এন ফাই ইন্টু এইচ অ্যান্ড সো অন অ্যান্ড সো অন। ঠিক আছে, এরকম আর কি। হ্যাঁ, এটা মানে ব্যাপারটা হচ্ছে যে তোমার যে পজিশন কোঅর্ডিনেটটা নেবে তার ক্যানোনিক্যাল মোমেন্টাম কোঅর্ডিনেটটাই তোমাকে অ্যাকচুয়ালি নিতে হবে। ঠিক আছে, তাহলে এই আমি মানে এবারে ক্যানোনিক্যাল কোয়ান্টিটি কাকে বলে বা কনজুগেট কোয়ান্টিটি কাকে বলে আমরা যখন কমিউটেশন রিলেশন বলবো তখন ব্যাপারটাকে বুঝতে হবে। এটা বেসিক্যালি পয়সন ব্যাকেন্ড রিলেশনটাকে ওবে করে। তারপরে তুমি দেখবে তারা অ্যাকচুয়ালি মানে কি বলে এদের জন্য আনসার্টেনিটি প্রিন্সিপাল থাকে।
তাদের কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরগুলো একে অপরকে কমিউট করে না, তাদের ডাইমেনশনের গুণফলটা প্লাঙ্ক কনস্ট্যান্টের ডাইমেনশনের সঙ্গে সমান হবে, অ্যান্ড সো অন, ইত্যাদি, ইত্যাদি। ঠিক আছে? এরকম ব্যাপারটা তোমার হবে। আচ্ছা, এবারে এই যে জিনিসটা তুমি পেলে তার জিওমেট্রিক ইন্টারপ্রিটেশনটাকে দেখো। এই যে উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলটা আমি বলেছি, তার জিওমেট্রিক ইন্টারপ্রিটেশনটা একটুখানি ভালো করে খেয়াল করো। তুমি যদি জিওমেট্রিক ইন্টারপ্রিটেশনটা দেওয়ার চেষ্টা করো, দেখো জিওমেট্রিক ইন্টারপ্রিটেশনটা দেওয়ার আগে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে এই যে ধরো একটা তুমি স্পেস কনসিডার করছো, যে এদিকে হয়তো তুমি কোনো একটা পজিশন কোঅর্ডিনেট লিখছো, আর এদিকে ধরো তার করসপন্ডিং একটা মোমেন্টাম কোঅর্ডিনেট তুমি লিখছো, পি লিখছো। তাহলে এই যে করসপন্ডিং স্পেসটা, সেই স্পেসটাকে বলা হবে ফেজ স্পেস। হ্যাঁ, এটা হচ্ছে ফেজ স্পেস। তাহলে ফেজ স্পেসটা হচ্ছে বেসিক্যালি একটা হাইপোথেটিক্যাল স্পেস যেখানে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস বরাবর তুমি যথাক্রমে পজিশন এবং মোমেন্টাম গুলোকে এক্সপ্রেস করবে। তাহলে ফেজ স্পেসটা প্রথমে একটুখানি বলে নিই। ফেজ স্পেস হচ্ছে এ hypothetical space where independent axes represent position and its canonical position and its canonical momentum। মানে ব্যাপারটা কিরকম, যে আমাদের এমনি টু ডাইমেনশনাল স্পেসে কি হয়, একদিকে পজিশন থাকে, একদিকে মোমেন্টাম থাকে, মানে সরি, মানে একদিকে এক্স অ্যাক্সিস থাকে, একদিকে ওয়াই অ্যাক্সিস থাকে, বা এক্স ওয়াই জেড অ্যাক্সিস থাকে, যদি থ্রি ডাইমেনশনাল সবই কিন্তু পজিশন। কিন্তু ফেজ স্পেসে যেটা হবে, যে ইন্ডিপেন্ডেন্ট যে অ্যাক্সিস গুলো, সেটা একটা যদি তোমার পজিশন থাকে আর একটা কিন্তু মোমেন্টাম থাকবে। তাহলে এদিকে এক্স থাকলে এদিকে পি এক্স এন্ড সো অন, এটা। আচ্ছা, এবারে হাইপোথেটিক্যাল স্পেস কেন তোমার মনে হবে, এই যে ছবিটা তুমি আঁকতে পারলে, এই ছবিটাতে দেখো এই মোমেন্টামটাকে তুমি জাস্ট ওয়াই অ্যাক্সিস বরাবর জোর করে রিপ্রেজেন্ট করছো, কিন্তু তোমার যে ইউক্লিডিয়ান স্পেস, যে স্পেসটা তুমি দেখছো, সেগুলো তো সবটাই পজিশন, সেখানে তো মোমেন্টাম বলে কিছু নেই। এটা এক নম্বর। আর দু নম্বর হচ্ছে তুমি কত কত ডাইমেনশন পর্যন্ত তুমি ভিজুয়ালাইজ করতে পারবে, থ্রি ডাইমেনশন পর্যন্ত, কিন্তু তুমি দেখতে পাবে এটা ইন জেনারেল একটা ইনফাইনাইট ডাইমেনশন হতে পারে আর কি। হ্যাঁ, মানে ব্যাপারটা কিরকম, যে ধরো তুমি যদি ধরো একটা সিস্টেম অফ ওয়ান পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশন তুমি কনসিডার করলে, একটা সিস্টেম তুমি কনসিডার করছো, সেটা একটা পার্টিকেল থেকে ওয়ান ডাইমেনশনে মুভ করছে, তাহলে তার পজিশন কোঅর্ডিনেট শুধুমাত্র এক্স, মোমেন্টাম কোঅর্ডিনেট কি শুধুমাত্র পি এক্স। তাহলে একটা পজিশনে একটা মোমেন্টাম বলে ফেজ স্পেসটা কি হবে, টু ডাইমেনশনাল। ফেজ স্পেস ইজ টু ডাইমেনশনাল হবে। আচ্ছা, আবার যদি একটা সিস্টেম অফ ওয়ান পার্টিকেল ইন টু ডাইমেনশন হয়, তার ক্ষেত্রে পজিশন কোঅর্ডিনেট দুটো থাকবে, একটা হচ্ছে এক্স, একটা ধরো ওয়াই। আর মোমেন্টাম কোঅর্ডিনেট তো ক্যানোনিক্যাল মোমেন্টাম কোঅর্ডিনেট, যেটা তারও দুটো থাকবে, এক্স এর করসপন্ডিং পি এক্স আর ওয়াই এর করসপন্ডিং পি ওয়াই। তাহলে এক্ষেত্রে ফেজ স্পেসটা ইজ ফোর ডাইমেনশনাল। আচ্ছা, এবারে ধরো সিস্টেম অফ ওয়ান পার্টিকেল ইন থ্রি ডাইমেনশন যদি তুমি দেখো, তার পজিশন কোঅর্ডিনেটস কত না, এক্স ওয়াই জেড তিনটে, তার মোমেন্টাম কোঅর্ডিনেটস গুলো কি হবে, পি এক্স, পি ওয়াই, পি জেড, এইটা।
ফেজ বেসটা বেশ 6 ডাইমেনশনাল এইটাকে অনেক সময় বলা হয় মিউ স্পেস। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে এই ধরনের টার্মগুলো খুব কমন টার্ম আরকি। আর ধরো তোমার যদি সিস্টেম অফ n particles in 3 dimension যদি হয়, তাহলে পজিশন কোঅর্ডিনেটস আচ্ছা প্রথম পার্টিকেলের জন্য x1 y1 z1, সেকেন্ডটার জন্য x2 y2 z2 এইভাবে করে xn yn zn 3nটা পজিশন কোঅর্ডিনেট হয়ে গেল। আর মোমেন্টাম কোঅর্ডিনেটসও ঠিক একই রকম ভাবে ধরো px1 py1 pz1 px2 py2 pz2 এইভাবে করে pxn pyn pzn মানে এক একটা পার্টিকেলের জন্য 3টে পজিশন কোঅর্ডিনেট এবং 3টে মোমেন্টাম কোঅর্ডিনেট। তাহলে এই মতো করে টোটাল কতগুলো হবে? না টোটাল হচ্ছে তোমার এইখানে 3nটা এখানে 3nটা, তার মানে এক্ষেত্রে ফেজ স্পেসটা হবে তোমার ফেজ স্পেস ইজ 6n ডাইমেনশনাল এটাকে বলা হয় তোমার গামা স্পেস। তাহলে ফেজ স্পেসটা নিয়ে আমি 2-4টা কথাবার্তা বললাম। আর দুটো টার্ম এখানে একটুখানি বলে নিই যে ফেজ স্পেসে যে কোনো একটা পয়েন্টকে বলা হয় ফেজ পয়েন্ট। তাহলে ফেজ পয়েন্টটা হচ্ছে এনি পয়েন্ট ইন দ্য phase space is called a phase point. এটা আর একটা একটুখানি বলে নিই, এটা আনসাইন্টিফিক প্রিন্সিপাল ইত্যাদি কন্টেস্টে কাজে লাগবে। একটা যে ফেজ স্পেস ট্র্যাজেক্টরি, ফেজ স্পেস ট্র্যাজেক্টরি এটা হচ্ছে লোকাস অফ ফেজ পয়েন্ট ইন ফেজ স্পেস। লোকাস মানে সঞ্চার পথ, লোকাস অফ ফেজ পয়েন্ট ইন ফেজ স্পেস। হ্যাঁ, লোকাস অফ ফেজ পয়েন্ট ইন ফেজ স্পেস এটা হচ্ছে ফেজ স্পেস ট্র্যাজেক্টরি। এটা আনসাইন্টিফিক প্রিন্সিপালের কন্টেক্সটে এই ফেজ স্পেস ট্র্যাজেক্টরিটা খুব কাজে লাগবে, সেখানে আমি বলে দিলাম। চলো তাহলে এবার ফিরে আসছি। তাহলে জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন দেওয়ার সময় তুমি ব্যাপারটা কিভাবে দেখছো দেখো। ধরো এই যে যদি আমি এরকম একটা কথা বলি সাইক্লিক ইন্টিগ্রাল অফ পিআই ডি কিউআই ইকুয়াল টু এন ইন্টু এইচ, এর অ্যাকচুয়ালি মানেটা কি? আচ্ছা তুমি এইটা ভাবো, তাহলে ইন্টিগ্রাল ওয়াই ডিএক্স এই সাইক্লিক ইন্টিগ্রাল এর অ্যাকচুয়ালি মানেটা কি? এর অ্যাকচুয়ালি মানেটা হচ্ছে কি যদি তুমি সরি একটা টু ডাইমেনশনাল স্পেস নাও যেখানে হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর এক্স আর ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর তুমি ওয়াই প্লট করছো। ধরো এইটা তোমার ধরো এক্স, এটা যদি ওয়াই হয় তাহলে স্যার আপনার স্ক্রিনটা ফ্রিজ হয়ে গেছে। এটা এটা কি স্ক্রিনটা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? নেটের কি অসুবিধা হয়েছে? দাঁড়াও, এক সেকেন্ড দেখে নিই। এক সেকেন্ড। নেটওয়ার্ক তো আছে। নেটওয়ার্কটা সবই আছে দেখছি, একটা ইন্টারনেট এখন স্লো হয়েছে। অনেকটা তো আছে দেখছি। শুনতে পাচ্ছ আমার কথা?
হ্যালো? দেখতে পাচ্ছ স্ক্রিন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো এতটাই তো দেখেছো নাকি? ওখান থেকে ওখান থেকে বুঝতে স্যার পারিনি ছবিটা স্যার। আঁকা দেখিনি স্যার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। স্যার। হ্যাঁ, দেখো কিছু না। যেটা হচ্ছে that simply ধরো যদি তোমার ইন্টিগ্রাল y dx তোমাকে বলে, সাইক্লিক ইন্টিগ্রাল অফ y dx ধরো। এর মানেটা কি? যদি তোমার এই হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর x লেখো, ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর y টা লেখো, তাহলে কি হচ্ছে? এর আন্ডারে যে এরিয়াটা, এই যে পুরো এরিয়াটা, এই এরিয়াটাই তো তোমার বেসিক্যালি এই ইন্টিগ্রাল সাইক্লিক ইন্টিগ্রাল y dx এর মানে হয়, তাই না? ইন্টিগ্রেশনের যে তুমি জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন জানো, নরমাল ইন্টিগ্রেশনের জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন জানো। মানে তুমি এইটা জানো আরকি। ধরো ইন্টিগ্রাল a থেকে b y dx যদি তুমি বলো, তুমি এটা এভাবে কিভাবে লেখো? হ্যাঁ, এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। ধরো এরকম একটা প্লট তুমি করলে যেটা y = fx এর প্লট। এইটা যদি তোমার a পয়েন্ট হয়, এটা যদি তোমার b পয়েন্ট হয়, তাহলে এই যে পুরো এরিয়াটা, এই এরিয়াটার অ্যাকচুয়ালি মানে হচ্ছে ইন্টিগ্রাল a to b y dx। ঠিক আছে? তাহলে তুমি সাইক্লিক ইন্টিগ্রাল y dx যদি বলো, তার মানে যদি একটা পিরিয়ডিক ওরকম একটা মোশনস হয়। পিরিয়ডিক মোশন মানে হচ্ছে তুমি বেসিক্যালি যেখান থেকে স্টার্ট করলে ঘুরে ফিরে অ্যাকচুয়ালি দিনের শেষে সেই জায়গাতেই ফিরে আসছো। মানে ধরো এরকম একটা জায়গা থেকে তুমি স্টার্ট করলে, করেই ফিরে আবার যদি এই জায়গাতেই আসো, তাহলে সাইক্লিক ইন্টিগ্রাল y dx মানে এই এরিয়াকে রিপ্রেজেন্ট করে। তাহলে এবারে আমাদের কেসে কি? আমাদের কেসে হচ্ছে যে ইন্টিগ্রাল pi dqi। এই যে ইন্টিগ্রাল pi dqi যদি তুমি বলো, এটাকে অনেক সময় বলা হয় তোমার ji বা এরকম একটা কিছু বলে আরকি। ji আরকি। মানে এই যে এরিয়াটা। হ্যাঁ, এটাকে অনেক সময় অ্যাকশন বলে আরকি। যাকগে, সেটা কথা না। সেটা হচ্ছে গিয়ে তাহলে একই রকম করে দেখো, যদি তুমি এই হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর তুমি qi প্লট করো, ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর যদি pi প্লট করো, তাহলে ঠিক ঐরকম ভাবেই তুমি যদি একটা এরকম পিরিয়ডিক মোশনস পাও, এই যে পিরিয়ডিক মোশন, তাহলে তার আন্ডারে যে এরিয়াটা সেটাই বেসিক্যালি সাইক্লিক ইন্টিগ্রাল pi dqi। এবার মজাটা হচ্ছে যে এই যে সাইক্লিক ইন্টিগ্রাল pi dqi টা যে n into h with n equal to ধরো তোমার 0, 1, 2, 3 ডট 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 ডট। অর্থাৎ এই জায়গাটাকে তুমি কতকগুলো জানো অ্যারির জন্য কতকগুলো ইকুয়াল এরিয়ায় ভাগ করছো, হ্যাঁ? ইকুয়াল এরিয়ায় ভাগ করছো মানে এরকম ধরো তোমার এই 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 ধরো এই 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 এরকম করে, মানে এই যে এক একটা এরিয়া যেন তোমার এইচ এইটা। এবারে এই যে টোটাল এরিয়াটা সেটা হচ্ছে এইচ এর কত করে ইন্টিগ্রাল মাল্টিপল হইতে হবে। তার মানে এই যে টোটাল যে এরিয়াটা মানে এরিয়া ইন দ্য ফেজ স্পেস, এরিয়া এনক্লোজড ইন দ্য ফেজ স্পেস মাস্ট বি integral multiple of a small area element of area h। যে এইচটা প্লাঙ্ক কনস্ট্যান্ট বলাই বাহুল্য। মানে এখানে তো এটা অবশ্য প্রথমেই এটা তো জানো বলে আমার মানে মানে অটোমেটিক বলে আমি আর বলিনি আরকি। মানে এখানে যে এইচ টেইচ গুলো ব্যবহার করা হচ্ছে, এই এইচ বা এখানে যে এইচটা ব্যবহার করছে, এইচটা যে প্লাঙ্ক কনস্ট্যান্ট সেটা তো তোমার জানাই আছে। মানে হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, স্যার, হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা আরকি। তাহলে যেটা হচ্ছে যে তোমার ফেজ স্পেসে প্লাঙ্ক কনস্ট্যান্ট এইচ হচ্ছে একটা স্মল এরিয়া এলিমেন্ট রিপ্রেজেন্ট করছে, যে ছোট্ট যে এরিয়াটা,
এই ধর এই যে এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে ধর তোমার এইচ, এইটা এই যে এরিয়াটা তোমার এই যে এইচ, হ্যাঁ, তাহলে যেটা হচ্ছে টোটাল যে ফেজ স্পেস এরিয়াটা সেটা এইচ এর ইন্টিগ্রাল মাল্টিপল। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার হলো। তাহলে জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন হচ্ছে বেসিক্যালি এইটা, যে তোমার তুমি যদি একটা ফেজ স্পেসে একটা ওভারঅল একটা এরিয়া তুমি কনসিডার করো, যেটা সাইক্লিক ইন্টিগ্রাল পিআই ডিকিউআই হচ্ছে, সেইটা হচ্ছে তোমার একটা স্মল এরিয়া এলিমেন্ট এই, তার একটা ইন্টিগ্রাল মাল্টিপল হচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার মানে যেটাকে বলা উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলের জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর এবারে দেখো যে এই যে তুমি উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলটা পেলে, সেইটা দু একটা অ্যাপ্লিকেশনস করে দেখো। ধরো আমি তোমার প্রথম যে অ্যাপ্লিকেশনটা করছি, উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল অ্যাপ্লিকেবল টু পার্টিকেল ইন এ বক্স প্রবলেম। ধরো উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল অ্যাপ্লিকেবল টু পার্টিকেল ইন এ বক্স প্রবলেম। দেখো উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল যখন অ্যাপ্লিকেবল টু পার্টিকেল ইন এ বক্স প্রবলেম, আচ্ছা পার্টিকেল ইন এ বক্স প্রবলেম এটা তুমি জানো, সেটা সংক্ষেপে মানে এই ধরনের প্রবলেমকে পার্টিকেল ইন এ বক্স প্রবলেম বলো। ধরো এইদিকে এক্স ডিরেকশন, এইটা ধরো এক্স ইকুয়াল টু 0, এটা ধরো তোমার এক্স ইকুয়াল টু এল। ঠিক আছে, বক্সের ভেতরে পোটেনশিয়াল এনার্জিটা 0 আর বক্সের বাইরে যদি পোটেনশিয়াল এনার্জিটা ইনফিনিটি হয়, এটা হচ্ছে পার্টিকেল ইন এ বক্স প্রবলেম। মানে এ ফ্রি পার্টিকেলের মানেটা হচ্ছে এ ফ্রি পার্টিকেল অফ মাস m confined in a one dimensional box of length l, এই যে পার্টিকুলার প্রবলেমটা। ঠিক আছে, আচ্ছা এবারে এইখানে এই যে বক্স লেন্থটা হচ্ছে তোমার এল, এটা এল। আর এবারে দেখো একটা পার্টিকেল তো ফ্রি, পার্টিকেল যদি ফ্রি থাকে তাহলে এইখানে একটা পার্টিকেল যদি তুমি রাখো, এইখানে একটা পার্টিকেল যদি রাখো, সে কি করবে? সে তো এই যাবে, গিয়ে এই দেওয়ালে ধাক্কা দেবে, ধাক্কা দিয়ে আবার সে ফিরে আসবে, ফিরে এসে এই দেওয়ালে ধাক্কা দেবে এবং এটা চলতে থাকবে। তাকে এটা সাম কাইন্ড অফ একটা অসিলেশনের মতো। মানে বক্সের ভেতরে পার্টিকেলটা নাইদার অ্যাট্রাক্টেড নয় রিপেল, সেখানে ভেতরে পোটেনশিয়াল এনার্জিটা 0। আর দুদিকে দুটো দেওয়াল আছে, এক্স ইকুয়াল টু 0 তে এবং এক্স ইকুয়াল টু এল এ দুটো বাউন্ডারি আছে, যেখানে ইনফাইনাইট হাইট এবং ইনফাইনাইট উইথের দুটো দেওয়াল আছে। তাহলে বক্সের ভেতরে পার্টিকেলটা ফ্রিলি মুভ করতে পারছে, দেওয়ালে তার একটা ইলাস্টিক কলিশন হচ্ছে, তার মানে গেল ধাক্কা দিল ফিরে এলো। তার মানে ব্যাপারটা কি হচ্ছে দেখো, যে এই পার্টিকুলার কেসে প্রথম যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেহেতু পার্টিকেলটা ফ্রি, অর্থাৎ এর ক্ষেত্রে মোমেন্টাম ইজ কনস্ট্যান্ট। কেন না, অ্যাজ দ্য পার্টিকেল ইজ ফ্রি ইনসাইড দ্য বক্স, বক্সের ভেতরে পার্টিকেলটা কিন্তু ফ্রি, তার মোমেন্টামটা কিন্তু তোমার বেসিক্যালি কনস্ট্যান্ট। তুমি এটা অনেক রকম করে ভাবতে পারো। ধরো ফোর্স যেটা হচ্ছে তোমার ডিপি ডিটি, এইটা এটা যে নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল হয়, তো এইটা তাহলে এটা 0। তার কারণটা কি? কারণ পোটেনশিয়াল এনার্জি কিন্তু 0 বক্সের ভেতরে, তার মানে পরিষ্কার কি দাঁড়াবে, মোমেন্টামটা এটা হচ্ছে কনস্ট্যান্ট হবে। তাহলে মোমেন্টামটা কিন্তু সময়ের সাথে সাথে পাল্টাচ্ছে না, তো তার মোমেন্টামটা এখানে বেসিক্যালি কনস্ট্যান্ট এইটা। এবং অবভিয়াসলি মোমেন্টামটা মানে যেমন টাইমের রেসপেক্টে কনস্ট্যান্ট, তেমন স্পেসের রেসপেক্টেও কনস্ট্যান্ট আছে। তাহলে মোমেন্টামটা তোমার কনস্ট্যান্ট। তাহলে এবারে দেখো ফ্রম উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল যদি তুমি দেখো, সাইক্লিক ইন্টিগ্রাল অফ px dx দিস হ্যাজ টু বি ইকুয়াল টু n ইন্টু h, তো এটা। আচ্ছা এবারে এই পার্টিকুলার ক্ষেত্রে px টা ইন্টিগ্রেশনের বাইরে চলে এলেও, কারণ ওটা কনস্ট্যান্ট বলে করে সাইক্লিক ইন্টিগ্রাল অফ dx হলো দিস শুড বি ইকুয়াল টু n ইন্টু h, যেখানে n এর ভ্যালুটা হচ্ছে 0 1 2 ডট 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 এটা। আচ্ছা তাহলে এটা px হলো। আচ্ছা সাইক্লিক ইন্টিগ্রাল dx মানেটা কি? তাহলে পার্টিকেলটা এইখান থেকে এখানে গেল এল পাথ, আবার ফিরে এলো এল পাথ, তবেই পুরো পিরিয়ডিসিটিটা মেনটেন হলো। মানে যে জায়গা থেকে শুরু করবে ঘুরে সেই জায়গায় এলে তো ফুল পিরিয়ডটা হয়। তাহলে এখান থেকে এখানে গেল, গিয়ে আবার ফিরলো, তাই এল গেল এল ফিরলো, অর্থাৎ এটা বেসিক্যালি তোমার টোয়াইস এল, সেটা হচ্ছে এন ইন্টু এইচ। সেখান থেকে মোমেন্টামটা তুমি পেয়ে গেলে কত, দেখো এন এইচ বাই টোয়াইস এল, এটা তোমার মোমেন্টাম হয়ে গেল এইটা।
আচ্ছা, এবার ইনসাইড দ্য বক্স যদি টোটাল এনার্জিটা দেখো, তাহলে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, যে পোটেনশিয়াল এনার্জিটা 0, তাহলে কাইনেটিক এনার্জিটা কি? জাস্ট সিম্পলি px স্কয়ার বাই টোয়াইস m। তাহলে দেখো এনার্জিটা তোমার n এর উপর ডিপেন্ড করছে, তাহলে 1 বাই টোয়াইস m, px এর জায়গায় nh বাই টোয়াইস l, তার স্কোয়ারটা তুমি নিয়ে নাও, তাহলে সেখান থেকে তুমি এনার্জিটা পেয়ে গেলে কত? n স্কোয়ার h স্কোয়ার বাই 8m l স্কোয়ার। দেখো জাস্ট উইলসন সমারফিল্ড কোয়ান্টিফিকেশন রুলটাকে কাজে লাগিয়ে তুমি কিন্তু পার্টিকুলার বক্সের ক্ষেত্রে এনার্জি এক্সপ্রেশনটা পেয়ে গেলে। তফাৎটা কি দেখো, তার মানে উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল থেকে তুমি ফর পার্টিকেল ইন এ বক্স এনার্জি এক্সপ্রেশনটা পেয়ে গেলে n স্কোয়ার h স্কোয়ার বাই 8m l স্কোয়ার উইথ n ইকুয়াল টু 0 1 2 ডট ডট ডট। দেখো এই যে এনার্জি এক্সপ্রেশনটা, সেটা হচ্ছে তুমি যদি এক্স্যাক্টলি পার্টিকুলার বক্স প্রবলেম সলভ করো, তার জন্য যে এনার্জি এক্সপ্রেশন তার সঙ্গে সমান হয়েছে। তাহলে উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল, এটা কেন ওল্ড কোয়ান্টাম থিওরি, মানে কেন এটা কোয়ান্টাম থিওরি, দেখো এটা উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল কিন্তু একটা জেনারেল প্রিন্সিপাল দিচ্ছে, যে জেনারেল প্রিন্সিপাল থেকে যদি তোমার একটা ক্লোজ পিরিয়ডিক অরবিট থাকে, তাহলে তার ক্ষেত্রে তোমার এনার্জির যে কোয়ান্টাইজ এনার্জি এক্সপ্রেশন কিন্তু তুমি পেয়ে যেতে পারছো। মানে এই যে এনার্জি এক্সপ্রেশনটা, সেটা হচ্ছে কোয়ান্টাইজড or discrete এনার্জি এক্সপ্রেশন তুমি পেলে। ঠিক আছে, তা বোঝা গেল কেমন করে উইলসন সমারফিল্ড কোয়ান্টিফিকেশন রুলটা পার্টিকুলার বক্স প্রবলেমের ক্ষেত্রে তোমার অ্যাপ্লাইড হলো। ঠিক আছে, হ্যাঁ স্যার। আচ্ছা এবারে হ্যাঁ, স্যার। এর যদি এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্স করতে, এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্স তোমরা আগে করেছো বিএসসি লেভেলে, শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করে তুমি পার্টিকুলার বক্সের ক্ষেত্রে এনার্জি এক্সপ্রেশনটা পেয়েছো, সেক্ষেত্রে ই এনটা কত ছিল? সেই একই এনার্জি এক্সপ্রেশন n স্কোয়ার h স্কোয়ার বাই 8m l স্কোয়ার, বাট দিস টাইম n ইকুয়াল টু 1 2 3 ডট 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 ডট। তার মানে এইটা হচ্ছে হ্যাঁ তোমার স্যার। উইলসন সমারফিল্ড কোয়ান্টিফিকেশন রুলের কিন্তু ড্রব্যাকস। তাহলে এটা হচ্ছে যে, মানে যেটা হচ্ছে যে, যে এই পার্টিকুলার কেসে তুমি যদি 0 পয়েন্ট এনার্জি দেখো, মিনিমাম পসিবল এনার্জি 0 পয়েন্ট এনার্জি E0 সেটা হচ্ছে 0, আর এক্ষেত্রে কিন্তু 0 পয়েন্ট এনার্জি দেখো, এনার্জি সেটা বেসিক্যালি E1, সেটা হচ্ছে তোমার h স্কয়ার বাই 8m l স্কয়ার। এটা নট ইকুয়াল টু 0, এটা কিন্তু তোমার 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা আসলে পরে দেখবে যে যদি 0 পয়েন্ট এনার্জি 0 হয়, তাহলে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ভায়োলেট করে যাবে। সেই জন্য অ্যাকচুয়ালি 0 পয়েন্ট এনার্জি 0 হওয়া চলবে না। সেখানে এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্যাল এক্সপ্রেশনটাই কারেক্ট এক্সপ্রেশন, এবং উইলসন সমারফিল্ড কোয়ান্টিফিকেশন রুল কিন্তু তার এই ড্রব্যাকসটা আছে। এটা দেখবে দিস ভায়োলেটস হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। মানে পার্টিকুলার বক্সের ক্ষেত্রে যদি মিনিমাম পসিবল এনার্জি 0 হয়ে যায়, তাহলে না তোমার হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ভায়োলেট করে যায়। ঠিক আছে, এইটা সেটা অ্যাকচুয়ালি হওয়া চলবে না। সেখানে উইলসন সমারফিল্ড কোয়ান্টিফিকেশন রুলের কিন্তু একটা ড্রব্যাকস আছে, সেটা হচ্ছে ইট ডাজন্ট কেয়ার দ্য হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। কিন্তু বাস্তবে তো হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল আছে, সেই জন্য এটা ওল্ড কোয়ান্টাম থিওরি, তার কিছু লিমিটেশনস থাকতে পারে। কিছু কিছু ক্ষেত্রে এক্সাক্ট এনার্জি এক্সপ্রেশন পেয়ে যাবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তুমি এক্সাক্ট এনার্জি এক্সপ্রেশন পাবে না। মানে এক্সাক্ট মানে আমি বলছি যে কোয়ান্টাম নাম্বারের রেসপেক্টে আর কি। হ্যাঁ, তুমি এক্সাক্ট এটা মানে সরি মিনিমাম 0 পয়েন্ট এনার্জির রেসপেক্টে, হ্যাঁ, বা কোয়ান্টাম নাম্বারের স্টার্টিংটা কি তার রেসপেক্টে। এমনিতে উইলসন সমারফিল্ড কোয়ান্টিফিকেশন রুলে n ইকুয়াল টু 0 থেকে স্টার্ট করাই ভালো, এবং এর ক্ষেত্রে সত্যি সত্যি এই লিমিটেশনটা আছে। সেই লিমিটেশনটা থাকার জন্যই তো উইলসন সমারফিল্ড কোয়ান্টিফিকেশন বা ওয়ার্ল্ড কোয়ান্টাম থিওরি সব চললো না। এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্স আনতে হবে, শ্রোডিঞ্জার ইকুয়েশন আনতে হবে, সেখান থেকে সলভ করে এক্সাক্ট এক্সপ্রেশন তো তোমাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। এটা আচ্ছা, নেক্সট ধরো তুমি একটা রিজিড রোটার প্রবলেম করছো। ধরো উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল applicable to rigid rotor problem। আচ্ছা, এই রিজিড রোটার প্রবলেমটা যেটা, সেটা হচ্ছে তোমার এমনিতে এইরকম ভাবে ব্যাপারটাকে ভাবে, দুটো মাস পয়েন্ট আছে, একটা M1 আর একটা M2, এইটা ঠিক করলাম, তার একটা সেন্টার অফ মাস আছে, সেন্টার অফ মাসের অ্যাবাউটে ধরো সে রোটেট করছে, এইটা। তার ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টামটা
অ্যাঙ্গুলার মোমেন্টাম এলটাকে লিখতে পারা যায় তোমার আই ইন্টু ওমেগা এইরকম ভাবে, যেখানে আইটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া, এটা মিউ ইন্টু আর স্কোয়ার, যেখানে আরটা হচ্ছে লেন্থটা, মানে এই যে টোটাল লেন্থটা হচ্ছে তোমার বেসিক্যালি আর এটা, আর মিউটা হচ্ছে রিডিউস মাস, সেটা হচ্ছে m1 m2 বাই m1 প্লাস m2। আমি যখন রিজিড রোটার প্রবলেম করবো তখন তুমি দেখবে যে মোমেন্ট অফ ইনার্সিয়া যেটা, সেটাকে ওই যে m1 r1 স্কোয়ার প্লাস m2 r স্কোয়ার m2 r2 স্কোয়ারটাকে তুমি জাস্ট এইভাবে মিউ আর স্কোয়ার লিখতে পারো, আর অ্যাঙ্গুলার মোমেন্টামটা এলটা হয়ে যাচ্ছে আই ইন্টু ওমেগা এইটা। আচ্ছা, এবারে এই পার্টিকুলার কেসে যেটা ব্যাপার, যে এইটা কিন্তু অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট কোয়ান্টিটি, অ্যাঙ্গুলার মোমেন্টামটা এটা কিন্তু একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, কনস্ট্যান্ট। কারণ এক্ষেত্রে মানে রিজিড রোটার যখন বলছি সেক্ষেত্রে কোনো পোটেনশিয়াল এনার্জি মানে মানে রিজিড রোটার মানে কি, বন্ডটা এতটাই শক্ত যে ডিউরিং রোটেশন বন্ড লেন্থের কোনো চেঞ্জ হচ্ছে না। তো এই ধরনের সিচুয়েশন হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনস্ট্যান্ট হয়ে যায়। হ্যাঁ, এলটা সেটা হচ্ছে আই ইন্টু ওমেগা। আচ্ছা, এবারে যখন তুমি উইলসন সমারফিল্ড কোয়ান্টিটেটিভ রুলটাকে কাজে লাগাবে, সেটা এইটাকে কাজে লাগাও, সাইক্লিক ইন্টিগ্রাল এন ইন্টু ডি ফাই, সেটা হচ্ছে তোমার এন ইন্টু এইচ। আর এখানে এন না লিখে এটাকে একটা অন্য কোয়ান্টাম নাম্বার ব্যবহার করা হয়, ধরো এটাকে তুমি জে লিখলে, এটা জে লিখলে, যেখানে জে এর ভ্যালুটা 0 1 2 3 ডট 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 ডট। আচ্ছা, এলটা যেহেতু কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে বের করে দাও, ইন্টিগ্রাল ডি ফাই, সেটা হলো জে ইন্টু এইচ, তাহলে এল এটা কত 2 পাই, সেটা হচ্ছে জে ইন্টু এইচ হলো, আর এলটা হয়ে গেল জে এইচ ওভার টোয়াইস পাই, এটা উইথ জে ইকুয়াল টু 0 1 2 3। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামের কোয়ান্টাইজ এক্সপ্রেশন তুমি পেয়ে গেলে। আর টোটাল মানে এনার্জি, যেটা টোটাল এনার্জি ই যেটা, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। রিজিড রোটার প্রবলেমের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে 0, কাইনেটিক এনার্জি থেকে রোটেশনাল কাইনেটিক এনার্জি এল স্কোয়ার বাই টোয়াইস আই হবে, তার মানে 1 ওভার টোয়াইস আই, এল স্কোয়ারের জায়গায় জে এইচ ওভার 2 পাই, তার স্কোয়ার তুমি করে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে, জে স্কোয়ার এইচ স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার আই। এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এনার্জি এক্সপ্রেশনটা বেরোলো। রিজিড রোটার প্রবলেমের ক্ষেত্রে যদি তুমি উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলটাকে কাজে লাগাও, তাহলে এনার্জি এক্সপ্রেশন বেরোচ্ছে তোমার এইটা, যে ইকুয়াল টু 0 1 2 3 ডট 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 এটা। আচ্ছা, যদি এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্স করা হতো, এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্স করলে তুমি দেখবে এলটা বেরোতো রুট ওভার অফ জে ইন্টু জে প্লাস 1 ইন্টু এইচ ওভার 2 পাই হতো এইটা। আর এনার্জি এক্সপ্রেশনটা ই যেটা জে ইন্টু জে প্লাস 1 এইচ স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার আই হতো। খেয়াল করে দেখো যে ক্লিয়ারলি when j টেন্ডস টু ইনফিনিটি, তখন এই এক্সাক্ট রেজাল্ট আর হচ্ছে উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল দিয়ে রেজাল্ট, এই দুটো কিন্তু তোমার সমান হয়ে যাবে। মানে যেটা কিন্তু খুব বড় হয়ে যেত, তা জে প্লাস 1 থেকে 1টাকে বাদ দিয়ে দিলে তোমার দেখো এটা এই দুটো সমান হয়ে যাচ্ছে। ঠিক একই রকম ভাবে at the limit j টেন্ডস টু ইনফিনিটি, এই এনার্জি এক্সপ্রেশনটা, এক্সাক্ট এনার্জি এক্সপ্রেশনটা, সেটা কিন্তু তোমার উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল থেকে যে রেজাল্টটা তার সঙ্গে তোমার সমান হয়। তাহলে এখানেও দেখো একটা উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল থেকে তুমি কোয়ান্টাইজ এনার্জি এক্সপ্রেশনটা পেয়ে যাচ্ছ, বা কোয়ান্টাইজ টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা পেয়ে যাচ্ছ। তাহলে দেখো তোমার যেটা দাঁড়াচ্ছে যে এই মানে কোয়ান্টাইজড অ্যাঙ্গুলার মোমেন্টামের এক্সপ্রেশন তুমি পাচ্ছ, কোয়ান্টাইজ এনার্জি এক্সপ্রেশন পাচ্ছ, কিন্তু এক্সাক্ট যে কোয়ান্টাম মেকানিক্যাল রেজাল্ট তার সঙ্গে কিন্তু কিছুটা ডিফারেন্স আছে। কিন্তু কোয়ান্টাম নাম্বার যদি বেশ হাই হয়ে যায়, তখন কিন্তু এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্যাল রেজাল্ট এবং উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল থেকে যে প্রেডিক্টেড রেজাল্ট, এই দুটো কিন্তু তোমার সমান হয়ে যাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলের হচ্ছে ড্রব্যাকস, মানে মোরাললেস তুমি কারেক্ট রেজাল্টটা পেয়ে যাচ্ছ, কিন্তু কোথাও কোথাও সামান্য সামান্য গন্ডগোল তোমার থেকে থাকতে পারে আর কি। ঠিক আছে, এইটা হলো। আচ্ছা, নেক্সট যেটা আমি করি সেটা ভীষণ ইম্পর্টেন্ট, উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল, সেটা অ্যাপ্লিকেবল টু লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে কেমন করে অ্যাপ্লাইড হচ্ছে সেটা আমি দেখতে চাইছি। আচ্ছা, এইটাকে আমি দু রকম ভাবে সলভ করব, একটা তোমাকে বাড়িতে করতে দেব, আর একটা আমি করে দেব। দেখো তাহলে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর তো মানে বেসিক্যালি পেন্ডুলাম আর কি। তাহলে এই একটা পেন্ডুলাম আছে,
যে পেন্ডুলামটা এইরকম ভাবে অসিলেট করছে তো। আচ্ছা, ইট ওবেজ হুকস ল, জানো তুমি? ওবেজ হুকস ল। তাহলে হুকস ল কি বলছে না, ফোর্সটা যেটা সেটা হচ্ছে মাইনাস কে ইন্টু এক্স, যেখানে এক্সটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন from the equilibrium position, আর কেটা হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট, ফোর্স কনস্ট্যান্ট অফ দ্য বন্ড, মানে ইটস এ মেজার অফ রিজিডিটি অর স্টিফনেস অফ দ্য বন্ড, এগুলো সব জানা আছে। এবং এইখান থেকে তুমি যদি পোটেনশিয়াল এনার্জিটাকে ক্যালকুলেট করো, সেটা বেরোয় কত, হাফ কে এক্স স্কয়ার, এটা পোটেনশিয়াল এনার্জিটা। ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো তুমি যদি এইরকম করে ভাবো যে মানে তোমার এই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটা এইটা, বা এদিকে হচ্ছে এই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, এটা যদি প্লাসে বা মাইনাসে হয়, তাহলে পেন্ডুলাম যখন দোলে সেটা একটা কনজারভেটিভ সিস্টেম। যখন ইকুইলিব্রিয়াম পজিশনে থাকে তখন তার পোটেনশিয়াল এনার্জিটা 0, আর যখন তার টার্নিং পয়েন্টে চলে যায় তখন পোটেনশিয়াল এনার্জিটা তোমার টোটাল এনার্জির সঙ্গে সমান হয়ে যায়। সেই জন্য মানে অ্যাট দ্য টার্নিং পয়েন্ট, অ্যাট দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট রাদার, টার্নিং পয়েন্ট মানে যখন এক্সটা হচ্ছে তোমার প্লাস মাইনাস এ, তখন টোটাল এনার্জিটা সেটা পোটেনশিয়াল এনার্জির সঙ্গে সমান, এবং সেটা হচ্ছে হাফ কে এ স্কয়ার। এটা হচ্ছে তোমার টোটাল এনার্জিটা, সেটা হচ্ছে তোমার এই যে মানে ভি এর ভ্যালুটা প্লাস মাইনাস এর আদা, মানে পোটেনশিয়াল এনার্জিটা অ্যাট দ্য টার্নিং পয়েন্ট। কারণ তখন কি হচ্ছে, এটা কনজারভেটিভ সিস্টেম, টার্নিং পয়েন্টে পার্টিকেলটা কি করছে, একটা মুহূর্তে করে থেমে যাচ্ছে, কাইনেটিক এনার্জিটা 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার টোটাল এনার্জিটা পোটেনশিয়াল এনার্জির সঙ্গে সমান হয়ে যাচ্ছে, এবং কাইনেটিক এনার্জি যেটা, সেই কাইনেটিক এনার্জি তোমার 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ, পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে তোমার হাফ কে স্কয়ার, আর কাইনেটিক এনার্জি তোমার 0 হয়ে যাচ্ছে। তাহলে এবারে খেয়াল করে দেখো, তার মানে at any instant কাইনেটিক এনার্জি টি যেটা, সেটাকে দেখো px স্কয়ার বাই টোয়াইস এম, সেটা কি হবে না, টোটাল এনার্জি থেকে তোমার পোটেনশিয়াল এনার্জিটাকে বাদ দিতে হবে। সেটা কত হচ্ছে, হাফ কে এ স্কয়ার মাইনাস হাফ কে এক্স স্কয়ার। ঠিক আছে। তাহলে px স্কয়ার বাই টোয়াইস এম যদি এটা হয়, তাহলে টু গুলো সব বাদ চলে গেল, তাহলে কি হচ্ছে দেখো, px স্কয়ারটা হয়ে যাচ্ছে তাহলে px স্কয়ারটা দেখো এম কে ইন্টু এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, হয় যে টু বাদ চলে গেল, এমটা এখানে গুণ হয়ে গেল এইটা। তাহলে pxটাকে তুমি লিখতে পারছো দেখো বেসিক্যালি প্লাস মাইনাস রুট ওভার অফ এম কে ইন্টু এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এই যে প্লাস মাইনাস হচ্ছে তার মূলত কারণটা হচ্ছে যে ডান দিকে গেলে যদি মোমেন্টামটাকে পজিটিভ বা ভেলোসিটিটাকে পজিটিভ পাবো, বাঁ দিকে গেলে সেটা তোমার নেগেটিভ হবে অবভিয়াসলি। ঠিক আছে, ওই জন্য pxটাকে প্লাস মাইনাস এইরকম ভাবে তোমার লিখছি এটা। আচ্ছা, এবারে তুমি যদি উইলসন সমারফিল্ড কোয়ান্টিফিকেশন রুলটাকে কাজে লাগাও, তাহলে তো তোমার দরকার কি, সাইক্লিক ইন্টিগ্রাল অফ px dx, এইটা তো তোমার n ইন্টু এইট, এটাকে তোমার ভি লেখো, হ্যাঁ, ভি ইন্টু এইট, যেখানে ভিটা হচ্ছে 0, 1, 2, 3 ইত্যাদিতে, মানে ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বারটাকে ভি দিয়ে এক্সপ্রেস করা হয়। তাহলে এখানে কি হচ্ছে না, এখানে px এর জায়গায় তুমি রুট ওভার অফ এম কে ইন্টু এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার লিখলে, ইন্টু ডিএক্স হলো। এবারে যখন এক্স এর ভ্যালুটা তুমি দেখতে থাকে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত গিয়ে আবার এই জায়গায় ফিরবে, তো তার মানে তুমি মাইনাসে থেকে প্লাসে পর্যন্ত গেল, আবার সে ফিরলো, তাই না, মাইনাসে থেকে প্লাস পর্যন্ত গেল, তারপর সে ফিরলো। আর এই যে প্লাস মাইনাস আছে বলে এটা বেসিক্যালি তোমার জানাচ্ছে 2 ইন্টু মাইনাস এ থেকে প্লাসে, বা এইটা হচ্ছে তোমার ভি ইন্টু এইচ, অথবা তুমি এটাকে লিখতে পারো 4 ইন্টু ইন্টিগ্রাল 0 থেকে এ রুট ওভার অফ এম কে ইন্টু এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এটা হলো তোমার ভি ইন্টু এইচ এইটা। তুমি এক কাজ করো, 4 রুট ওভার অফ এম কে বাইরে নিয়ে নাও। এবারে তোমাকে এটাকে করতে হবে, দেখো তুমি এটাকে লেখো, লেট
এক্স ইকুয়াল টু ধরো এ এই সাইন থিটা বা কিছু একটা লিখলে তুমি, আর এখানে ডিএক্সটা লেখা হয়নি, এইটা। তাহলে ডিএক্সটা কি হবে না এ কস থিটা ডি থিটা। আর লিমিটটা খেয়াল করে দেখো, যখন এক্সটা তোমার 0 তখন থিটাটা কত হবে? এক্স যদি 0 হয়ে যায়, সাইন থিটা 0 মানে থিটাটা তোমার 0 হয়ে গেল। আর এক্সটা যখন এ, তোমার এটা পাই বাই 2 হয়ে যাবে, কারণ এক্সটা যখন এ কেটে গেল, সাইন থিটা 1 মানে হচ্ছে থিটা তোমার পাই বাই 2, তার মানে 0 টু পাই বাই 2 রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স এর জায়গায় তুমি লিখবে কি এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ডিএক্স এর জায়গায় লিখবে কি এ কস থিটা ইকুয়াল টু ভি ইন্টু এইচ। আচ্ছা ডি থিটা আছে এইটা, ভি ইন্টু এইচ। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো 4 রুট ওভার অফ এম কে। আচ্ছা এখানে তোমার এই যে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, যদি এ স্কোয়ারটা বাইরে বের করেন এ আর এ মিলে এটা এ স্কোয়ার হয়ে গেল, ইন্টিগ্রাল 0 থেকে পাই বাই 2 রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কস থিটা, মানে কস স্কোয়ার থিটা হয়ে গেল। আর ডি থিটা হয়ে গেল সেটা ভি ইন্টু এইচ হয়ে গেল এইটা। তাহলে এবারে তুমি এক কাজ করো, এটাকে 2 ইন্টু রুট ওভার অফ এম কে ইন্টু এ স্কোয়ার যদি করে দাও, তাহলে এটা দাঁড়াচ্ছে 2 কস স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস সাইন 2 থিটা, ইন্টিগ্রাল 0 থেকে পাই বাই 2 ডি থিটা, সেটা হয়ে যাচ্ছে ভি ইন্টু এইচ। মানে আমি যে কস স্কোয়ার থিটা ছিল, এবারে 2 কস স্কোয়ার থিটা মানে 1 মাইনাস সাইন 2 থিটা, সেই জন্য আমি এখান থেকে একটা 2 এখানে নিয়ে নিয়েছি। এটা কি দাঁড়াচ্ছে দেখো তোমার 2 রুট ওভার অফ এম কে ইন্টু এ স্কোয়ার, এটা ইন্টিগ্রেট করলে প্রথম পার্টটা থিটা হচ্ছে, তারপরের পার্টটা হচ্ছে মাইনাস সাইন থিটা, ইন্টিগ্রেট করলে মাইনাস মাইনাস তোমার কস 2 থিটা বাই 2, তোমার লিমিটটা বসলো 0 থেকে পাই বাই 2 পর্যন্ত, এটা হচ্ছে ভি ইন্টু এইচ হচ্ছে, হ্যাঁ এটা তোমার, হ্যাঁ 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 ঠিক করছি তো? হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে স্যার। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এটা তোমার 2 রুট ওভার অফ এম কে ইন্টু এ স্কোয়ার। আর এইখানে বসালে তোমার প্রথমটা হচ্ছে পাই বাই 2 হলো, 0 বসালে 0, আর এখানে পাই বাই 2 বসালে তোমার কস পাই হয়ে গেল, এটা -1। না এটা কিছু ভুল করলাম, দাঁড়াও এক সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ তোমার লিমিটটা আচ্ছা 1/2 হবে। না এটা হচ্ছে তোমার এই তোমার 2 কস স্কয়ার থিটা, 2 কস স্কয়ার থিটা, 2 কস স্কয়ার থিটার ফর্মুলা কি? 1 minus sin 2 theta. 1 মাইনাস সাইন 2 থিটা কি করে হবে? 1 মাইনাস কস 2 থিটা, তাই না? 1 মাইনাস কস 2 থিটা মানে মানে সাইন 2 থিটা কি করে হবে? 2 কস স্কয়ার থিটা তো। দেখো না, এটা কস 2 থিটা মানে কত? কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, তাই না? এই তো। আর 1 মানে কত? কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, তাই না? এই তো। এটা এটা 1 প্লাস কস 2 থিটা, তাই না? 2 কস স্কয়ার থিটা মানে কত? 1 প্লাস, আমি ঠিক করছি তো দেখো, মানে এটা তো 2 কস স্কয়ার থিটা মানে 1 মাইনাস সাইন 2 থিটা নয় তো? মানে 1 টা হচ্ছে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, আর কস 2 থিটার ফর্মুলা কত? কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে এই দুটো যোগ করে ফেললে তোমার 2 কস স্কয়ার থিটা মানে 1 প্লাস কস 2 থিটা, তাই না? হ্যাঁ তাই তো, 1 প্লাস কস 2 থিটা। হ্যাঁ। আর এইটা তাহলে হয়ে যাবে কত? এটা যে মাইনাস সাইন 2 থিটা বাই 2, মানে কস 2 থিটা যদি তুমি সরি ইন্টিগ্রেট করো তাহলে প্লাস হবে, প্লাস সাইন 2 থিটা বাই 2। এবারে দেখো যখন তুমি বসাবে তখন হচ্ছে থিটার জায়গায় পাই বাই 2 বসালে সাইন পাই বলে 0, আবার 0 বসালে 0, তার মানে বেসিক্যালি পাই বাই 2 হলো, সেটা হচ্ছে তোমার ভি ইন্টু এইচ। এখান থেকে এ স্কোয়ারটাকে বের করে নাও, দেখো 2 তোমার কেটে চলে গেল, তাহলে এ স্কোয়ারটাকে এখান থেকে বের করে নাও, এ স্কোয়ারটা হচ্ছে ভি ইন্টু এইচ,
দেখো এখানে 2 এখানে একটি বাদ চলে গেল, তাহলে a স্কয়ারটা হচ্ছে v ইন্টু এইচ, নিচে হয়ে যাচ্ছে তোমার একটা রুট ওভার অফ m কে ইন্টু পাই, এটা। তাহলে টোটাল এনার্জিটা কত হবে? টোটাল এনার্জি তো হাফ কে এ স্কয়ার, তাহলে হাফ কে এ স্কয়ারের জায়গায় ভি এইচ বাই রুট ওভার অফ এম ইন্টু কে ইন্টু পাই, তারপর কি হচ্ছে এটা হাফ এইচ ওভার 2 পাই হলো, এটা রুট ওভার অফ কে বাই এম হলো, তাহলে হাফ এইচ ক্রস ওমেগা হয়ে গেল। তাহলে এনার্জিটা তোমার, সরি ভিটা হয়ে গেল, হাফ কোথায়, সরি হাফটা কোথায় গেল, এটা ভি হলো, সরি এখানে তো এটা যে ভি থাকছে, এইটা হচ্ছে দেখো এই যে এখানে খেয়াল করো যে তোমার 2 আর পাই মিলে হচ্ছে এইচ ওভার 2 পাই লিখে ফেললাম, ভিটা যেমন আছে আছে, আর উপরে কে ছিল নিচে রুট ওভার অফ এম কে, রুট ওভার কে বাই এম হলো, তার মানে ইটা হয়ে গেল ভি এইচ কস ইন্টু ওমেগা। তাহলে দেখো এই এনার্জি এক্সপ্রেশনটা তুমি পেয়ে গেলে এইরকম করে, যে ইভি ইকুয়াল টু ভি এইচ কস ওমেগা উইথ ভি ইকুয়াল টু 0 1 2 3 ডট 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 ডট, এইটা। তাহলে একদম যেরকম ভাবে ট্র্যাডিশনালি উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলটাকে ব্যবহার করে সেই রকম ভাবে করলাম, শুধু এখানে একটা কিন্তু মাথায় রাখো, আগে দুটো কেসে আইদার লিনিয়ার মোমেন্টাম বা অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনস্ট্যান্ট থেকে যাওয়ার জন্য সেটা ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে গিয়েছিল। এখন কিন্তু সেটা আমি ইন্টিগ্রেশনের বাইরে বের করতে পারলাম না, ওটা ইন্টিগ্রেশনের মধ্যেই রইল, এবং সেই মতো করে তোমাকে ইন্টিগ্রেটটা পুরোটাকে করতে হলো, করে তুমি এনার্জি এক্সপ্রেশনটা পেয়ে গেলে, এইটা। তাহলে এটা হচ্ছে তোমার যেটা পেলে, সেটা কোথা থেকে না, সেটা হচ্ছে বেসিক্যালি উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল থেকে। এবার এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্স তোমার কি বলে? এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্স বলে ইভিটা অ্যাকচুয়ালি তোমার ভি প্লাস হাফ এইচ ক্রস ওমেগা। মানে এক্ষেত্রে যখন তোমার ভি ইকুয়াল টু 0, এনার্জিটা হচ্ছে 0, তার মানে 0 পয়েন্ট এনার্জিটা হচ্ছে 0, কিন্তু এই পার্টিকুলার কেসে হোয়েন ভি ইকুয়াল টু 0, তখন এনার্জিটা বেরোলো হাফ এইচ ক্রস ওমেগা, অর্থাৎ 0 পয়েন্ট এনার্জি, যেটা এটা হচ্ছে নন জিরো। তাহলে এইটুকু তফাৎ, বাকিটা দেখো দুটোর ক্ষেত্রে এক্স্যাক্টলি একই রকমের তুমি পেয়ে গেলে। 0 পয়েন্ট এনার্জিটা কিন্তু তোমার দেখো মানে বাকিটা যেরকম করে পাওয়ার তুমি পেয়ে গেলে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে একটা অ্যাপ্রোচ, আর এই অ্যাপ্রোচটা তো কম্পারেটিভলি কঠিন অ্যাপ্রোচ, কিন্তু এর থেকে একটা সিম্পল অ্যাপ্রোচ ছিল। এই সিম্পল অ্যাপ্রোচটা একটু ভালো করে দেখে না, তাহলে অল্টারনেটিভ অ্যাপ্রোচ। আর যেটা করেছে এটা বুঝতে পেরে কত? হ্যাঁ স্যার। অঙ্কটা একটু নিজে করে নেবে একবার, অল্টারনেটিভ অ্যাপ্রোচটা একটু ভালো করে দেখো। আচ্ছা, অল্টারনেটিভ অ্যাপ্রোচটা হচ্ছে তোমার এ ধরো ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর, টোটাল এনার্জিটা তো কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জিটা px স্কয়ার বাই টোয়াইস m, আর পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে হাফ কে এক্স স্কয়ার, এই তো। তুমি এক কাজ করো, এটাকে জাস্ট এই এদিকে এটাকে ই তো, তাহলে এদিকে 1 লেখো, এদিকে লেখো px স্কয়ার বাই টোয়াইস m ইন্টু ই, আর এদিকে লেখো এক্স স্কয়ার বাই টোয়াইস ই বাই কে, এইটা। মানে কেটাকে তুমি একদম নিচে পাঠিয়ে দিলে, এটা দিয়ে ভাগ করে দিলে, বা অর তুমি এটাকে লেখো এক্স স্কয়ার বাই রুট ওভার অফ টোয়াইস ই বাই কে তার স্কয়ার একটা পার্ট, প্লাস পিএক্স স্কয়ার বাই রুট ওভার টোয়াইস এম ইন্টু ই তার স্কয়ার ইকুয়াল টু ই ইকুয়াল টু 1। তাহলে আমি কি করলাম দেখো, যে এই টোটাল এনার্জিটা যে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, যেখানে কাইনেটিক এনার্জিটা পিএক্স স্কয়ার বাই টোয়াইস এম, পোটেনশিয়াল এনার্জি হাফ কে এক্স স্কয়ার, সেটাকে গুছিয়ে আমি এরকম ভাবে লিখে ফেললাম। এটাকে তুমি কম্পেয়ার করো, compare with the general equation of an ellipse। আর ইলিপসের জেনারেল ইকুয়েশন কেমন দেখতে? এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1, একদম সেই রকম ভাবে দেখতে তো। তার মানে কি, দিস রিপ্রেজেন্টস অ্যান ইলিপস ইন ফেজ স্পেস। তোমার এমনি ইউক্লিডিয়ান স্পেসে
আর ইলিপসের ইকুয়েশন এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বি স্কয়ার ইকুয়াল টু 1। আর এর ক্ষেত্রে দেখো তোমার এটা হচ্ছে একটা ইলিপস রিপ্রেজেন্ট করছে, হ্যাঁ, দিস রিপ্রেজেন্ট অ্যান ইলিপস ইন ফেজ স্পেস, এইটা ঠিক আছে এটা। তাহলে এবারে ইলিপসের এরিয়া বের করা খুব সহজ। তুমি ধরো এইটা যদি হতো, এই যে ইলিপসটা, সেই ইলিপসটা কেমন দেখতে, এরকম দেখতো তো, যেখানে এই লেনটা হচ্ছে এ, এই লেনটা হচ্ছে বি, এদিকে এক্স প্লট করছো, এদিকে ওয়াই প্লট করছো, এইটা তো। তা তার এরিয়াটা কত হয়? এরিয়াটা মনে আছে পাই এ বি হয় তো, এটা। আর ইলিপসের এরিয়া ফর্মুলা কত? পাই এ বি তো। যে সেমি মেজর অ্যাক্সিস এ হয়, সেমি মাইনর অ্যাক্সিস যদি তোমার বি হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে তার এরিয়াটা কত হয়? পাই এ বি হয় না, জানো তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তাহলে এবার আমাদের কেসে কি? আমাদের কাছে এই যে ইলিপসটা তুমি কনসিডার করলে, সেখানে যে সেমি মেজর অ্যাক্সিস, তার এর ইকুইভ্যালেন্টটা কত এখানে? রুট ওভার অফ টোয়াইস ই বাই কে, রুট ওভার অফ টোয়াইস ই বাই কে। আর এইটা এদিকে পি এক্স প্লট করছো, এদিকে তুমি এক্স প্লট করছো, তাহলে এই যে বি এর ইকুইভ্যালেন্টটা কি? রুট ওভার অফ টোয়াইস এম ই, টোয়াইস এম ই। তাহলে দেখো তাহলে টোটাল এনার্জিটা কি হলো? সরি, টোটাল এনার্জিটা বলছি, টোটাল এরিয়াটা, টোটাল এরিয়াটা কি হলো? পাই এ বি, সেইটা কত হবে না ভি ইন্টু এইচ এর সঙ্গে সমান হবে, উইথ ভি ইকুয়াল টু 0 1 2 3 ডট 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 ডট। তাহলে পাই এর জায়গায় বসা রুট ওভার অফ 2 ই বাই কে, বি এর জায়গায় বসা রুট ওভার টোয়াইস এম ই, সেটা হচ্ছে ভি ইন্টু এইচ হয়ে গেল। তো এইখান থেকে তুমি ইটা করো, ইটা হচ্ছে দেখো ভি ইন্টু এইচ ওভার এই 2 পাই ইন্টু রুট ওভার অফ এম বাই কে হয়ে যাচ্ছে, বা অর ইটা ভি এর উপর নির্ভর করবে, সেটা হলো ভি এইচ কস ওমেগা হয়ে গেল। দেখো তুমি এনার্জিটা এরকম ভাবে বের করে ফেলতে পারলে, মানে উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলটাকে কাজে লাগিয়ে তুমি দেখো ওই এনার্জি এক্সপ্রেশনটা বের করে ফেলতে পারলে। মানে একই জিনিস দু রকম ভাবে করলে, আগে একটা অ্যাক্ট করছিল, পরের একটা অ্যাক্ট করছিল, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ স্যার। দেখো আমি কতকগুলো সিচুয়েশনে উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলটাকে কাজে লাগালাম, এবং কাজে লাগিয়ে আমি বেশ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার পেলাম। শুধু ওই তফাৎ একটাই, যে তোমার হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা, মানে উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলটা হচ্ছে 1914 থেকে 1916 এই সময়। তো এই সময় তো হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ছিল না, অর্থাৎ পজিশন এবং মোমেন্টাম দুটোকে সাইমালটেনিয়াস উইথ আরবিট্রারি ফিজিক্যাল মাপা যায়, হ্যাঁ, বা যায় না, পজিশন বা মোমেন্টাম দুটোকে সাইমালটেনিয়াস উইথ আরবিট্রারি ফিজিক্যাল মাপা যায় না, এরকম কোনো রেস্ট্রিকশন ছিল না। সেই জন্য উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা ন্যাচারালি ভায়োলেটেড হয়ে যাচ্ছে, এটা খুব এক্সপেক্টেড আর কি। কিন্তু এটা তো কারেক্ট হতে পারে না, সেখানে এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্স দরকার, সেখানে ওল্ড কোয়ান্টাম থিওরি দিয়ে সবটা চলবে না, তোমার তোমার এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্স তোমার লাগবে। আচ্ছা, এবারে আর একটা প্রবলেম এখানে অ্যাকচুয়ালি করা উচিত, আজকে সেই সময়টা হবে না, তোমাদের কারো কারো 10টা থেকে ক্লাস আছে বললো। তাহলে যেটা ব্যাপার হচ্ছে যে উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলটা অ্যাকচুয়ালি মানে সবচেয়ে মানে সাকসেসফুলি ইউজড হয় হচ্ছে হাইড্রোজেন অ্যাটম প্রবলেমে, যেখানে সমারফিল্ড থিওরি হয়। তার মানে উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল, এইটাকে তুমি অ্যাপ্লাই করো, applicable to one electron, atom or ions, এইটাই তোমায় আলটিমেটলি দেবে সমারফিল্ড থিওরি দেবে। হ্যাঁ, সমারফিল্ড থিওরি থেকে যে অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল অরবিট যেটা পাবো তুমি, ইলেকট্রিক্যাল অরবিট, সেই ইলেকট্রিক্যাল অরবিটের ব্যাপারটা তুমি এইখান থেকে পাবে। তাহলে আমাদের যদি তোমাদের টাইম দাও, মানে অ্যালাউ করো, তাহলে পরের দিনে আমরা এই হাইড্রোজেন অ্যাটম প্রবলেম, যেটা অ্যাটমিক স্ট্রাকচারেও যাদের যাদের অ্যাটমিক স্ট্রাকচার আছে তাদেরও অ্যাকচুয়ালি কাজে লেগে যাবে, যেখানে সমারফিল্ড থিওরিটা সেইটা তোমার নন রিলেটিভিস্টিক কেসে কেমন করে ইলেকট্রিক্যাল অরবিট দেয়, এবং এনার্জিটা যে অ্যাকচুয়ালি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার উপর নির্ভর করে না, শুধুমাত্র প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার উপর নির্ভর করে, সেই পার্টটা হচ্ছে আমরা নেক্সট দিন বলে দিতে পারবো আর, ঠিক আছে? এটা হয়েছে। তাহলে আমরা আমাদের যেটা প্ল্যান আছে সেটা হচ্ছে যে তোমার ওই ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি অনওয়ার্ড, মানে ওয়েভ পার্টিকেল ডুয়েলিটিটা আমি কিছুটা বলবো, হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা কিছুটা বলবো, করে সেখান থেকে যে পস্টুলেট গুলোকে বলে মেকানিক্স গুলো ইত্যাদিকে করা,
তার আগে এই যে ওল্ড কোয়ান্টাম থিওরি পর্যন্ত এবং তার সাথে যে সমস্ত ওই তোমার ফেনোমেনা যেখানে ক্লাসিক্যাল ফিজিক্সটা ফেল করছে আরকি, সেই জায়গাটা তোমাদের বিএসসি তে কিছুটা পড়েছো। বিএসসি তে যদি কিছু অসুবিধা থাকে, তাহলে যদি তোমাদের কোনো ডাউটস থাকে, সেই ডাউটস গুলো আমার কাছে বসে ক্লিয়ার করে দিতে পারো। আর তোমরা যদি চাও তাহলে আমি সেই মতো করে ওই রিলেটেড জায়গাটার যা ১২-১৪ টা যে ভিডিও হয়, সেই ভিডিওগুলো উইথ পিডিএফ আমি তোমাদের দিয়ে দেব। তোমরা ওটাকে মানে যারা বিএসসি তে অলরেডি জানো, যাদের মনে হচ্ছে তোমাদের একটুখানি মানে বিএসসি টা ঠিকঠাক করে হয়তো হয়ে ওঠেনি আরকি। হ্যাঁ? কিছু জায়গায় ঘাটতি আছে আরকি। তাদের ওই জায়গাটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? হলো? তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখছি। তাহলে নেক্সট ক্লাসে আমরা এক কাজ করি, মোর অ্যাবাউট উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল এইটা নিয়ে আরেকটুখানি কথাবার্তা বলব। বলার পরে আমি অ্যাকচুয়ালি এই ডি ব্রগলিজ ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি যেটা, সেই জায়গাটা চলে আসার ইচ্ছা আছে। ডি ব্রগলিজ ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি যেটা, সেইটা একটুখানি আলোচনা করে নেব আরকি। হ্যাঁ? ঠিক আছে? মানে তার আগে পর্যন্ত তোমরা বারবার পড়েছো ব্ল্যাক বডি রেডিয়েশন, ল্যাটিস হিট ক্যাপাসিটি, টেম্পারেচার ডিপেন্ডেন্স, বোর থিওরি, ফটো ইলেকট্রিক এফেক্ট, সেটা আর কিছু বলবো না। কিন্তু ডি ব্রগলিজ ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি থেকে তোমাদের সিলেবাসগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে ডি ব্রগলিজ ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি থেকে বেসিক্যালি স্টার্ট করছে। কারণ এইটা না বললে যে কোয়ান্টাম মেকানিক্সটা যে সমস্ত জিনিসপত্রগুলো বলবো সেটা তোমার বুঝতে একটু অসুবিধা হবে। তাহলে নেক্সট দিন আমরা এই জায়গা থেকে শুরু করব। ঠিক আছে? এন্ড অফ। তাহলে বলো, কারো যদি কিছু অসুবিধা থাকে তো বলে নাও। স্যার বলছি স্যার নেক্সট ক্লাস কবে থাকবে স্যার? আচ্ছা, নেক্সট ক্লাসের কথা বলি। মানে আমি একটুখানি টাইম গুলো একটুখানি ঠিক করতে হবে। একটা তো শনিবার সকালে নরমাল একটা ক্লাস হয়। ঠিক আছে? আচ্ছা, আমি ওই আরেকটা ক্লাস আমাকে ওই সোমবার বা মঙ্গলবার সন্ধ্যাবেলা বা মঙ্গলবার সকালবেলা, এই ৩ টে টাইমের মধ্যে একটা টাইম দিতে হবে। তো আমি প্রেফার করব মঙ্গলবার সকালে যদি হয়ে যায় তো খুব ভালো হয়। কেননা মানে সন্ধ্যার দিকগুলো কি হয়, ওই এটা ওটা কাজেতে হয়তো এসে পৌঁছাতে পারলাম না, এই সমস্যাগুলো হয়। এবারে তাদের ২-১ জনের কলেজ-ফলেজ আছে বলছো। আমি চেষ্টা করব না একটু তাড়াতাড়ি করে দিতে। ধরো ৬:৩০ থেকে ৮:৩০ টার মধ্যে ব্যাপারটাকে করে দিলাম। হ্যাঁ? হ্যাঁ, এরকম ভাবে করে কেন দেব, হ্যাঁ? আমার বাড়ি থেকে স্যার কলেজ যেতে ২ ঘন্টা লেগে যাচ্ছে স্যার। ওই হ্যাঁ, জন্য মানে। হ্যাঁ, না বুঝতে পারছি। হ্যাঁ, সেটা হচ্ছে যে শনিবারটা আমি ভেবেছিলাম সব জায়গায় এমএসসি তে ক্লাস হবে না। মানে মেক্সিমাম জায়গায় তো এমএসসি ক্লাস শনিবার হয় না। কিন্তু কারো হচ্ছে বললে তো। হ্যাঁ? হ্যাঁ স্যার, ২ টো ক্লাস রেখে দিয়েছে। আজকে ২ টো ক্লাসই আছে স্যার। সেটাই আরকি। ১০টা থেকে ১১টা স্যার, আর ১১টা থেকে মানে ১২টা। আমি সেকেন্ড ডে অ্যাটেন্ড করবো স্যার। বুঝতে পারছি। এবার ওটা একটুখানি করে নিতে হবে আর কি করা যাবে আরকি কোনোভাবে। অ্যাডজাস্ট করে কিছুটা। সকালে হলে স্যার ক্লাসটা ৬:৩০ থেকে হলে সুবিধা হবে স্যার। হ্যাঁ, সকালে আমি তাই করব এখন। তাই ঠিক করব। আছে স্যার। হুম, হুম, হুম। আচ্ছা। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো তো?